আপনি কোথা থেকে শুরু করতে চান আপনার জীবনের গল্প? আমি শুরু করতে চাই একবারে ছোটবেলা থেকে। জি, শুরু করুন। আমি ছোটবেলা হঠাৎ করে একদিন আমার বাবা মা দুজনে হঠাৎ করে ঝরগা লাগে। হুম, হুম। ঝরগা লাগার পরে দেখা যায় এমন ঝরগাই লাগে যে ওইখান থেকে মারামারি শুরু হয়ে যায় তাদের দুজনের ভিতর। আপনি একটু বলবেন যে আপনার বাড়ি কোথায় ছিল? বাড়ি ছিল জামালপুর। জামালপুরে। জি, জামালপুরের কোন গ্রামে আপনারা থাকতেন? জামালপুর দিকপাইট। ধিকপাইট। হুম। ধিকপাইট গ্রামে। আর উপজেলা? উপজেলা সঠিক আমার এত মনে নাই। হুম, হুম, হুম। তা আমার মায় বলতে পারে। আচ্ছা। ওখানে আপনি কত বছর পর্যন্ত ছিলেন? কি বাড়িতে? হ্যাঁ, ওই গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে ৫ বছর পর্যন্ত ছিলাম। মানে যখন আপনি স্কুলে পড়েন না, ওই এত ছোট। হ্যাঁ। একটু স্বাভাবিক, হয়তো মনে না থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। তারপর আপনি দেখলেন যে আপনার বাবা মা খুব ঝগড়া করছে। হ্যাঁ। পরে ওই জায়গা থেকে মারামারি হয়ে যায়। মারামারি হওয়ার পরে নানার বাড়ি মা চলে চ্যানেলটি আসে। সাবস্ক্রাইব করে আসলে পাশে তখন থাকুন। নানা ওইখান থেকে ধন্যবাদ। মাকে নিয়ে ঢাকা চলে আসে। আচ্ছা, আচ্ছা। ঢাকা চলে আসে আমার মা, আমার বড় ভাই, ছোট বোন। হুম, হুম। আমরা 2 ভাই বোন জমক। হুম। মোট আমরা 4 জন আচ্ছা, ভাই আচ্ছা। বোন। আমাদের 4 জনকে নিয়ে মা চলে আসে ঢাকা। ঢাকা চলে আসার পরে তখন সকালে রওনা দেয়, সন্ধ্যা হয়ে যায় হুম, হুম, হুম। আস্তে আস্তে। তখন আমাদের দুনো ভাই বোন, বড় ভাই, এই 3 জনকে ইটারগাঁও স্টেশনে আমাদের বসায় থুয়ে মায়ের পাশের বাড়ি যায় খাবার আনার জন্য। হুম, হুম, হুম। তো তোমরা এখানে বসো, আমি কিছু দেখি ব্যবস্থা করে আনতে পারি কিনা। তা তখন ওই জায়গা থেকে আমার ছোট ভাই হঠাৎ করে পানি চায় 1 গিলাস। হুম, হুম, হুম। তাও ওর জন্য আমি পানি আনতে যাই এক বাসায়। যে বাসায় আমি পানি আনতে যাই ওইখানে আমার আটকায় ফেলা তারা। পানি চায়, পানি চাওয়ার পরে তারা আটকায় ফেলা। এটা কোন স্টেশনের কথা বলছেন আপনি? এটা তেজগাঁও স্টেশনে ছিলাম, হুম, হুম, হুম। কিন্তু যে বাসাটা আমার আটকায় সেটা হচ্ছে ফার্মগেট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলেন তারপর। পরে ওই বাসা থেকে পানি আনতে গেলে আটকায় ফেলে। তখন আমার ভাই আবার কতক্ষণ পরে কাঁদতে কাঁদতে ওই বাসায় আমার খুঁজে বাই করে। হুম, হুম, হুম। বাই করার পরে আমার ভাইয়েরও আটকায় ফেলা ওইখানে। কিন্তু আমরা দুনো ভাই বোন জমক ছিলাম। হুম, হুম, হুম। ওর নাম হাসমত, আমার নাম তারাবানু। আচ্ছা। একই দিনে জন্ম। 8 পিস। আমি বড়, ও ছোট। আপনারা যমজ ছিলেন? হ্যাঁ। হ্যাঁ। পরে বাইরে দুজনরে আটকানোর পরে তখন আবার পিস দিয়ে আমার মা, নানা, ভাইয়ের সবাই মানে খোঁজ করতে নামে। খোঁজ করতে নামলে দেখা যায় যে যে বাড়িটার ভিতরে আসে আর আমাদের ধরে রাখে, সে বাড়ির ভিতরে বড় একটা গেট থাকে। হুম, হুম, হুম। গেটের থেকে আমার মা, ভাই ওরা সবাই মানে লুকানো থাকে। তো কিসের জন্য দেখি হঠাৎ করে হইচই, কিসের জন্য হইচই করতেছে। পরে তাকাই দেখি যে বাইরে যে ফকির মিসকিন আছে, হুম, হুম, হুম। হঠাৎ করে ওদের ট্রাক ঘুরে সব ধরে নিয়ে যেতেছে। তা মায় চ্যানেলটি যদি সাবস্ক্রাইব বাইরে করে তাহলে পাশে মারও তো থাকুন। ধরে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। সেই ভয়ে মা গেটে চিপায় লুকানো থাকে। ট্রাকটা চলে যায়, চলে যাওয়ার পরে ওরা সবাই বাইরেই আসে। হুম, হুম, হুম। আমরা দেখে কান্দাকাটি করে চিৎকার পারি। তখন মা ছুটে আসে। আসার পরে আমাদের নেওয়ার জন্য অনেক কান্দাকাটি করে। তো তাদের যদি ভুল হয়ে থাকে মাফ করে দেন, তাদের ছাইড়ে দেন। তখন তারা ছাড়ে না। তারা বলে কি, দেখো তোমার ছেলে মেয়ে এত দূরে থেকে নিয়ে আসতো, খাওয়ানোর অভাবে তারা মারাও যাইতে পারে। হুম, হুম, হুম। তা তাদের তো সুন্দর একটা ভবিষ্যৎ তোমরা দিতে পারবা না। তা তাদের আমরা লেখাপড়া শিখাবো, মানুষের মতন মানুষ করব, সুন্দর একটা পোশাক দিব, আদর যত্নে রাখবো। তুমি নিয়ে কি করবে তাদের? তখন মায়ের তারপরেও মানে না। ট্রাকের ব্যাপারটা আমি বুঝলাম না। ট্রাকে কি হয়েছে? ট্রাকে? মানে ট্রাকে তখন যত ফকির মিসকিন ছিল হুম, হুম। তখন নাকি সবারে ধরে 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 নিয়ে নিয়ে যাচ্ছিল যেত। কোথায়? হ্যাঁ। আচ্ছা, আর কত সালের কাহিনী মনে আছে আপনার কাছে? এটা গন্ডগোলের 2 বছর গন্ডগোলের 2 বছর। তার পরে। মানে হচ্ছে মুক্তিযুদ্ধের পরের সময় 1974 সালের কাহিনীর কথা আপনি বলছেন। জি। ওকে, 1974 সালের কাহিনী মানে মুক্তিযুদ্ধের 2 বছর পরের সময়। আমাকে একটু বলেন তো, যে বাড়িতে আপনারা ঢুকলেন, সেই বাড়ির লোকজন মানে সেই বাড়ির মালিকরাই কি আপনাদের দুজনকে আটকে জি, দিয়েছে? জি। যে এদেরকে নিয়ে যাওয়ার দরকার নাই, এরা হ্যাঁ। এখানেই থাকুক, হ্যাঁ, এরা এখানেই আমরা এই মানুষ করবো এখানেই নিজের মানুষ। সন্তানের মতন। যা তো তাদের ছেলে মেয়ে ছিল না, হুম, হুম, হুম। তা নিজের সন্তানের মতন মানুষ করার জন্য ওনাদের রাখলো। ছেলে মেয়ে ছিল না? না, আচ্ছা। একটা কোয়ার্টার নিয়ে তারা থাকতো ওইখানে। মায় তারপরে মানলো না। না মানার পরে মারে অনেক ভয় দেখানো হইলো যে দেখো, মায় বললো মধ্যে থেকে যে আমি কিন্তু থানায় যাই, তাইলে আমি বলবো যে আমার ছেলে মেয়েদের জোর জবরদস্তি আপনারা আটকাইতেছেন। তখন মারে বললো যে দেখো, তুমি যদি এখন যাই থানায় কেস করো, কোনো তোমার লাভ হইতো না। কিসের জন্য? আমাদের এই যে পরিচিত লোক, এই যে কিছুক্ষণ আগে ট্রাক ভরে মানুষ নিয়ে গেছে, এরা তো পুলিশেরই লোক। তা দেশ গ্রামে তো একটা কুয়া থাকে, তা এরাও এই ধরনের একটা কুয়ার মতন আছে, কুয়ার ভিতর গরম পানি, ওইখানে নিয়ে ছেলে মেয়ে তোমাদের সবাইটা নিয়ে কিন্তু ওইখানে ছাইড়া দিবে। তখন জীবনে উঠতে আসতে পারবে না,
মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এরকম ভয় দেখাচ্ছিল হ্যাঁ, আপনাদের? ভয় দেখানোর পরে তখন মায়ের বুবার মতন হয়ে যায়, আর কিছু বলতে পারে না। পরে ওইখান থেকে মায়ে চলে আসে। আপনাদের রেখে? হ্যাঁ, চলে আসে, ওইখান থেকে আসার পরে চুপে চাপে আবার ডেইলি সন্ধ্যার সময় যায় দেখা করে। দেখা আপনারা মোট ভাই বোন ছিলেন কয়জন? 4 জন। 4 জনের মধ্যে 2 জনকে ধরে ফেলেছে, আর বাকি 2 জন কোথায় গেল তাহলে? 2 জন, একজন কুলে, হুম, হুম। তার নাম সূর্যবানু, বড় ভাইয়ের নাম কেশমত, আমার মার কাছেই থাকে। না, আপনাদের যে 2 জন ছিল টুইন, মানে আপনারা যমজ ছিলেন, সে 2 জনকে বাড়িওয়ালা আটকে দিয়েছে, তাই তো? হ্যাঁ, আর সে তো বড়, বড় আমাদের মানে 2 বড় জনের বয়স, বড়। বড়র বয়স কত বছর ছিল? তখন ছিল তার 20-25 বছর। ও কি করলো সেই মুহূর্তে? তখন ওনাকে কি সাথে করে নিয়ে আসছিল নাকি ওনার হ্যাঁ, গ্রামের হ্যাঁ, বাড়ি ছিল? না, ওর সাথে নিয়ে আসছিল। হুম, হুম। তা ও তো গ্রাম অঞ্চলের ছেলে, হুম, হুম। সেরকম খুব একটা জ্ঞান ছিল না। হুম, হুম, হুম। সে কোনো প্রতিবাদ করে নাই, কিছু বলে নাই। হুম, হুম, হুম। আর ছোট বোনটা সে ছিল কুলে, হুম, হুম, হুম। 1.5 বছরের ছোট বোনটা। পরে ওই জায়গা থেকেই তখন মা কি করবে, পরে চলে যায় সন্ধ্যার দিকে, ডেইলি চুপে চাপে এসে আমাদের সাথে দেখা করে। আমাকে আরেকটু বলেন, কারণ আমি একটু আমাদের শ্রোতাদের সন্দেহ দূর করার জন্য বিষয়টা একটু পরিষ্কার করতে চাই। আপনার মা যে ঢাকা শহরে আসলো, হুম। উনি কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে উনি কোথায় থাকবেন, কি করবেন না করবেন, না, এরকম ঠিক ছিল? হঠাৎ করে চলে আসে। মানে ঢাকা শহরে যাচ্ছি তো যাচ্ছি, যা হ্যাঁ। থাকতো কপালে সেখানে কি যা একটা সেটাই হবে। সেটাই এই হবে। মানে মারামারি মায়ের খাওয়াচ্ছে, তার চেয়ে আমি দূরেই চলে যাই, এই উদ্দেশ্যে হয়তো মা চলে আসছে আচ্ছা, ঢাকায়। আচ্ছা, আচ্ছা। বাবার কাছ থেকে মায়ের ভয়ে চলে হুম, হুম, আসছে হুম। ঢাকায়। তা ওই জায়গা থেকে দেখ মা চুপে চাপে দেখা করতো, আর বলতো কি যে মা কোনো খাবার আছে? হুম, হুম। খাবারের তখন অভাব ছিল, আর আমাদের জন্য আমাদের ছেড়ে মানে বাড়িতেও চলে যেতে পারতো না। হুম, হুম, হুম। তাই এখানেই থাকতো, মায়ের কারণে স্টেশনে থাকতো, আর সন্ধ্যা হলে আমাদের কাছে এসে খাবার চাইতো। হুম, হুম, হুম। তখন আমি খুব একটা বুঝতাম না, তা খাবার দিব কই থেকে? তখন বলতো ভাতের মার আছে? তখন বলতাম হ্যাঁ আছে। পাকঘর থেকে ভাতের মার আইনা দিতাম। এরকম দেওয়ার পরে 1 দিন 2 দিন যেতে যেতে হঠাৎ করে একদিন দেখা হয়ে যায়। যে বাড়ির মালিককে আমাদের আটকাইতে হয় সে দেখে ফেলায়। দেখার পরে তখন বলে, দেখো তুমি কান্দাকাটি করো না, তুমি তার চেয়ে বাড়ি চলে যাও, প্রত্যেক মাসে আইসা একবার করে দেখা করো, ছেলে মেয়েদের বাড়ি থেকে ঘুরে আইনো। হুম, হুম, হুম। যদি না ঘুরে আনো তা তো তারা বাড়িঘর চিনবে না, কেউ চিনবে না। আচ্ছা। হ্যাঁ, তারা আশা দিল, আর মাসে মাসে কিছু টাকা পয়সা নিয়ে যায়। এই ধরনের কথাবার্তা বলার পরে তখন মায়ের তারপরও কান্দাকাটি করে, কিছুতেই তারাই করতে পারে না। তখন কি করবে? তখন বলে ঠিক আছে, তোমারে একটা ঠিকানা দিই, তোমার যে ছেলে, আমার মা তোমার ছেলেটাকে চাইছে, তা তার মার আবার মানে যে আমারে রাখছে তার মার বাড়ি যেমন ফার্ম গেটের ভিতরে, রোডের এই পারে আমি, ওই পারে আমার ভাই হুম, হুম, হুম। নানির বাসা থাকে। তা ওই বাসায় আমার ভাইয়ের নিয়ে দিয়ে আসলো, বললো কি তুমি যদি দেখা করতে চাও তাহলে এইখানে এসে তুমি যোগাযোগ করবা, এইখানে এসে তুমি মানে দেখা আপনার যমজ করবা। ভাইটাকে দিয়ে আসলো হ্যাঁ, ওখানে? দিয়ে আসলো, আর Okay. জায়গাটা চিনে দিল। হুম, হুম, হুম। আমরা এই জায়গা নাও থাকতে পারি, হুম, 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 হুম। কতদিন পরে চলে আচ্ছা। যেতে পারি জায়গা চেঞ্জ করে। হুম, হুম, হুম। তারপরে মায়ের শূন্য জায়গা দেখে পরে চলে যায় বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পরে তখন আর আমার সাথে আর মার সাথে দেখা হয় না। হুম, হুম, হুম। ঠিকই তারা 1 মাস পরে বাসা পাল্টায় গুলশান চলে যায়। ওইখানেই থাকি, ওই জায়গা থাকার পরে 1টা বছর বেশ ভালোই আমার জীবনটা কাটে। তারা নতুন নতুন পোশাক এনে দেয়, স্কুলে ভর্তি করাই দিল, তারপরে ভালো ভালো খাবার দিল। আপনার ওই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়ের কোনো সন্তান ছিল না, মানে ছিল না। আপনাকে কি সন্তানের মতোই যত্ন করতেন? হ্যাঁ, তখন মানে খুবই আদর করতো, এমন আদর করতো যে আমার মার কাছে আমি এরকম আদর পাইনি, খুবই হুম। আদর করতো। তো অনেক খুশি ছিলাম। তো ওই জায়গা থেকেই হঠাৎ করে মানে একদিন তার এক ছেলে হয়। ছেলে হওয়ার তাদের ছেলে হয়? হ্যাঁ, হুম। ছেলে হয় প্রথম। ছেলেটা হওয়ার পরে তার বোন আসে হুম, হুম, হুম। বাড়ি থেকে দেখার জন্য, বোন আসে, মাদারও বোনটা। তা তাদের আবার একটু সমস্যা ছিল হুম, হুম, হুম। টাকা পয়সার দিক দিয়ে। তখন সে বলল, দেখো পরে মেয়েরে তো লেখাপড়া শিখে কোনো লাভ নাই, তাতে যদি আমার ছেলে মেয়েরে শিখাও তো ভবিষ্যতে বলতে পারবে যে না, আমার খালার উছিলাতে আজকে আমরা লেখাপড়া শিখতে পারছি। একথা বলে তখন আমার লেখাপড়া বন্ধ করে দেয়, আমার কাজে লাগাই দেওয়া হয়, বই খাতা ছিঁড়ে ফালাই দেয়। হুম, হুম, হুম। পরে ওইখান থেকে আমি কাজ করতে থাকি টুকটাক। আমারে ঘর গুছাইতে দিল, ঘর ঝাড়ু দিতে দিল, তারপরে ঘরের ভিতরে অনেক ফুলের টব ছিল, মানে সব পাতা। হুম, হুম, হুম। এই পাতাগুলো ডেইলি আমার কাজ ছিল, সকালে বিকালে একটা একটা করে পাতা মোছা। পাতার ভিতরে ভালো থাকলে তাইলে তো আমার অবস্থা খারাপ আছে। হুম, হুম, হুম। সে হাতে আবার দেখতো ভালো লাগে কিনা। জুতা পরিষ্কার করতে দিত, তাদের দাঁত ব্রাশ করা, টুথপেস্ট লাগাই সামনে দেওয়া, নাস্তা আগায় দেওয়া,
এই ধরনের কাজ আমার ভাগ করে দেওয়া হলো। এগুলো আপনাকে আগে করাতো না, না। ছেলে হওয়ার পরে আপনাকে এগুলো হ্যাঁ, করতে বললো? আর নিচে থেকে দোতলায় আমার বললো যে তুমি দুপুর হলে আমাদের খাবারটা উপরে দিয়ে আসবা, হুম। খাওয়া শেষে আবার নিচে নিয়ে আসবা। ওনারা কি বড় লোক ছিল? হ্যাঁ, Okay. মোটামুটি বড় লোক ছিল একটা ও ছেলে না। ভদ্রলোক কি করতেন যে বাড়িতে আপনি সে ছিলেন? ফুজি ফিল্মের দোকান ছিল মতিঝিল, হুম, হুম, হুম। এর দূর জানি, কিন্তু আরো ব্যবসা আছে কিন্তু সেটা আমি সঠিক আপনি জানি জানেন না। না, ওকে, ঠিক আছে। হ্যাঁ, হুম। যাই হোক এখন বর্তমানে 7 বাড়ির মালিক সে। 7টা? হ্যাঁ, মানে 7টা বাড়ির, হ্যাঁ, 7টা বাড়ির মালিক। ওকে। 7টা বাড়ির মালিক। গুলশানে আছে পাশাপাশি 2 বাড়ি, উত্তরা আছে 2 বাড়ি, চিটাগাং আছে 2 বাড়ি, আরো একটা আছে। মাশাআল্লাহ, এত বাড়িতে কি করবে? অনেক সেটা আমাদের মানে দেখতে আমার হবে। নেওয়ার পরে প্রচুর। আমি একটু শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করছি যে গল্পটা আমরা শুনলাম। আমি একটু 1 মিনিট একটু সামারি বলতে চাই। গ্রামের হতদরিদ্র নিদারুণ একটি পরিবার, 74 সালের কাহিনী আমরা শুনছি। সেই সময় আমরা জানি যে বাংলাদেশ সদ্য মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন হওয়া একটা দেশ, এবং সেই সময়ে আপনারা যদি আমাদের পত্রপত্রিকা দেখে থাকেন এবং আপনারা যদি এরকম দেখে থাকেন যে বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর বেশ কিছু সাক্ষাৎকার আছে, আপনারা ইউটিউবে গেলেও পাবেন এটা, যে ওই সময়টাতে উনি দেশ নিয়ে বিদেশিদের কাছে যে কথাটা বলছেন যে আমাদের কিন্তু সবগুলো ওপেন করা আছে, ওপেন পলিসিতে, আপনারা যদি কেউ চান আমাদেরকে হেল্প করতে পারেন, আমরা কোনো কিছু হাইড করছি না। আমি অনেকগুলো ইউটিউবে এরকম একটা ভিডিও দেখেছি। আমরা ওই সময়টাতে ইকোনমিক ভাবে প্রচন্ড পর্যদুস্ত একটা দেশ, এটাই হওয়া স্বাভাবিক। 9 মাসের ভয়ঙ্কর প্রলয়ঙ্করী যুদ্ধ হওয়ার পর একটা দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগে। আমরা সেই সময় একটা দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছিলাম, খাবার দাবারের যথেষ্ট অভাব ছিল। আমরা জানি যে এরকম বিদেশ থেকে কম্বল এসছে, সেই কম্বলগুলো টুকরো টুকরো করে বিক্রি হয়েছে, এবং যা হয় আর কি, যেখানে দারিদ্র থাকবে সেখানে দুর্নীতি থাকবে, এটাই স্বাভাবিক। তো এরকম একটি সময়ে গ্রামীণ একটা পরিবার গ্রাম থেকে উঠে এসছে এবং এসে তারা শহরে এসছে কোনো একটা ভালো আশ্রয়ের জন্য বা কাজের জন্য। সেই সময়টাতে একটা শহুরে পরিবার তাদেরকে এক ধরনের অন্যায়ভাবে হোক বা তাদের মনোবাসনা পূরণ করবার জন্যই হোক না কেন, পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এবং তারাবানু আর তারাবানুর সাথে যে ভাইটি ছিল, যমজ ভাই, নামটি কি বলছিলেন? হাসপাত। হাসমতকে নিয়ে নিয়েছে একটি পরিবার। এবং তারাবানুর জীবন কাহিনীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারাবানু প্রথম দিকে তাদের কাছে সন্তানের মতো ছিল, কিন্তু ওই পরিবারে পরবর্তীতে একটা সন্তান আসার পরে তারাবানুর সাথে যেটা আচরণটা করা হচ্ছে, ধীরে ধীরে আমরা দেখছি তার উপরে কিছু কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার তখন বয়স কত? তখন 6 বছর চলে। 6 বছর চলতেছে। আচ্ছা, তারপর? কিন্তু বাসাটা পাল্টায় গুলশানে আসার আগে দিয়ে আরেকটা কাহিনী গেছে। যেমন ওই যে আমার ছোট বোনটা, হুম, হুম, হুম। সে যে ডেলি বাপের ফ্যান আমার মায়ের নিয়ে আমার ছোট বোনটারে খাওয়াইতো, নিজেরা খাইতো। ওরা হঠাৎ করে একদিন দেখা গেল কি যে আমার ছোট বোনটা শোলে, সারা শোলে মানে পানি চলে আসে। এই ফ্যান খাইতে খেতে পানি আসার পরে সে মারা যায়। আহা, সে মারা যায় তখন আমার নানারে মায়ের দিয়া আপনার মা কই থাকতো? তখন স্টেশনেই থাকতো। ওই স্টেশনেই থাকতো? হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা করতো যে দেখি ওদের নিয়ে নিতে পারি, কোন রকম যদি লুকাইও ওদের নিয়ে যেতে পারি বাড়িতে, সেই আশা সে বাড়ি যায় নাই, ওখানে থাকতো? ওইখানে আর থাকতো, ওই- স্টেশনে কাটাইতো। ও মাই গড। তারপরে এইভাবে করে ভাতের ফ্যান খাওয়াইতে খাওয়াইতে পানি চলে আসার পরে বোনটা মারা যায়। তখন আমার নানারে দিয়ে খবর পাঠায় যে ওরে একটু ডাক দিয়ে আনো, সে দেখা একটু দেখে যায়। ভাতের ফ্যানটা আপনাদের কাছ থেকে নিচ্ছে? হ্যাঁ, আমার কাছ থেকেই নিত, আমি নিজেই দিতাম ভাতের ফ্যানটা। ওহো। পরে আমরা ছাড়ে না, বাসায় এসে বলে, তখন তারা ছাড়তে চায় না। তখন বলে ঠিক আছে, বিশ্বাস যদি না করেন সাথে কেউরে দিয়ে দেন, যাই এক নজর দেখে আসুক। পরে নিজেরাই আমার সাথে নিয়ে যায়, নিয়ে দেখায় আনে। বাসা পরে চলে আসি, ওইখান থেকেই মানে ওই যে বাইরে ওই বাসা দিয়ে আসে, মারে পরিচয় করায় দিয়ে পরে মারে বিদায় দেয়, মায় চলে যায়। হুম, হুম, হুম। আর মার সাথে আমার দেখা হয় না, তখন তো গুলশানে চলে আসি। তো ওইখানে আসার পরে এই কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমার বললো কি যে দোতলায় তুই দুপুরে ভাতটা আমাদের তুই দিয়ে আসবি, যতক্ষণ পর্যন্ত খাবার না হবে ততক্ষণ পর্যন্ত পাশে তুই দাঁড়ায় থাকবি। তো তখন তাদের খাবার দিয়ে আসতে গেলাম। খাবারের পরে শেষে আমি থালবাড়ি ওইটা নিয়ে আসলাম। তা কাজের যে মহিলা ছিল আসে দুপুরের দিকে ঝাড়ু দিত, ঘর বসতো, তা সে সিঁড়িতে বসছে, আমি খেয়াল করি নাই ভিজা ছিল। পিছলা খেয়ে আমি নিচে পড়ে যাই, কাছের থাল নিয়ে, ভাতের থাল 6টা নিয়ে পড়ে যাই, একটা থাল ভাঙে যায় এই জায়গা থেকে। তখন এই দেওয়ালের সাথে আমার টাইনে নিয়ে গেল, হুম, হুম, হুম। কই এইখানে আসি, তোর মন কই থাকে, কাজের দিকে কি মন বসে না, ঠিক মতন কাজ করতে পারোস না, বলে আমার ওইখানে নিয়ে যায়। নিয়ে তখন আমার হাত এভাবে করে বান্ধার পরে তখন ওই কাজ ভাঙ্গা দিয়ে তখন আমার হাত কাটতে দেওয়া জায়গা চির করে হাত কাটতে দেয়। ওই যে কাজগুলো। হ্যাঁ, ভেঙেছে। মানে আমি থাল ভাঙলাম কিসের জন্য, হাত কাটতে দেওয়ার পরে তখন এই কাটার অবস্থার উপর দিয়ে আবার মরিচ মাইকে দেয়, লবণ মাইকে দেয়। তো আমি তখন আর সহ্য করতে পারি না, তখন বলি আপনি আমার ধর্মের মা লাগেন, আমার সাইডে দেন, নাহলে আমার মার কাছে আপনি আমার দিয়ে দেন, তা আমার জানে মাইরেন না। এইবার তো আমি সহ্য করতে পারতাছি না। পরে ওইখান থেকে পাশে
তার ভাই থাকে, ভাই এসে তখন ছুডায়, তারাই নিজের আমার তো আবার নিজের এই ওষুধ এনে লাগাই দিত। তো ওষুধ লাগাই দেয়, ওষুধ লাগানোর পর টুকটাক কাজ আমার করাইতো। আবার ফিরে গাছের পাতা যে বললাম, সকালে ঘুমে থেকে মানে আজানের আগে আমার উঠা লাগতো, টাইম দিয়ে দিছিল, আজানের আগে দিয়ে তুই উঠবি ঘুমে থেকে ডেইলি। উঠে এই পাতা মুছবি, জুতা পালিশ করবি, গজারু দিবি, ঘর মুছবি, কার্পেট পরিষ্কার করবি, টাইমটুকু আমার দিয়ে দিত। তাই এই কাজ করার পরে তাই আগে উঠে আমি পাতা মুছতাম, মুছে তো এই টুকটাক কাজ সব শেষ করতাম। শেষ করার পরে আইসা দেখতো গাছে কোনো পাতায় ময়লা লাগে কিনা, তাতে দেখতো কি একটু বালুর মতন লাগে। এই পোলাপানের বেল ছিল আলনার ভিতরে সাজানো, এই বেলটা নিয়ে মানে ইচ্ছা মতন মারলো আমারে, চাবুকের মতন বাইরে নিয়ে শুরু করলো। বাড়ির ঠেলা আমার এই কপালে এখনো চিহ্ন আছে, কেটে গেল, আর মাথায় 2 জায়গা কাটলো। তখন আমি বললাম যে দেখেন আমি মুছছি ঠিকই। কে মারছে, মানে মারলো কে? ওই বাড়ির মালিকে। মালিক? মালিক মানে নাকি কি মহিলা? আমার পালক মা। পালক মা, হ্যাঁ, এটাই বলেন। সে মারলো। ওনার নাম কি ছিল মনে আছে? দেলোয়ারা। দেলোয়ারা? হ্যাঁ, দেলোয়ারা। আর ওনার হাজবেন্ডের নাম ছিল এমার চৌধুরী। এমআই চৌধুরী? হ্যাঁ, এমার চৌধুরী। সে এখন মারা গেছে, মৃত্যু। ওকে, ঠিক আছে। তারপর ওই পর্যায়ে হ্যাঁ কি হলো? পরে ওই জায়গা থেকে মানে আমি অনেক হাতে পায়ে ধরে বললাম যে দেখেন আমি কিন্তু মুছছি, বিশ্বাস করেন আমি পাতা মুছছি। তারপরেও যে কিসের জন্য ভালো ভালো লাগে সেটা আমি বুঝতে পারি না। তারপরে হে শুনলো না, না শোনাতে যাক মারধর করলো, সেদিন তো পার হইলি। আচ্ছা, তার মানে আপনি মোটামুটি আমরা এখন যেটা বুঝছি আপনাকে বাড়িতে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করছে তারা। ওকে, প্রিয় জি, যেটা বলছিলেন। পরের দিনে আবার আমার কাজ দেওয়া হইলো, বললো কি যে তুই কাপড় গুনে ইস্তারি করবি। আবার মানে কাজ কিছু বাড়াই দিল, কাপড় গুনে ইস্তারি করবি, আর ওই যে বাচ্চারা নিয়ে পার্কের থেকে একটু ঘুরে আনবি, একটা আসবি, টুকটাক কাজ করতে দিল। ডেইলি সকালে সে নানির বাসা চলে যেত, তার মার বাসা। আচ্ছা। তা আমাদের ওই জায়গা থেকেই ওই আমার ভাইয়ের সাথে দেখা হইতো, হাসমুদ্রের নাম, ওর সাথে দেখা হইতো। তা দুজনে কথাবার্তি বলতাম ওইখানে। ও আমারে বলতো যে দেখ তোর এত মারধর করে, আমারে তো মারে না, আমারে অনেক আদর করে, নানা নানি এরা সবাই আদর করে। তাতে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ও ছোট, ঘরের ভিতর সবাই আদর করে। তা খুব আহ্লাদ হয়ে গেছিল, আর অতিরিক্ত আহ্লাদ হয়ে গেছিল। তাই আমি বললাম যাক তোর কপাল তো ভালো, আমার কপাল খারাপ, আমি কি করবো? তাহলে তুই পলায় যা। তো বললাম পলাই গেলে জায়গা চিনি না কিছু না, কই পলাই যাবো? ধরা খাইলে তো উপায় নেই, শেষ করে ফেলবো। ওরা কয় তাহলে কি করবি কর, আমারও তো করার কিছু নাই, তোরা যেটা বুদ্ধি দেওয়ার সেই দিয়ে দিলাম। ও আমার ছোট হইলেও ও চালাক ছিল একটু বেশি। আচ্ছা। ওই জায়গা থেকে আবার আমারে সন্ধ্যা হইলে নিয়ে আসে, আনার পরে আস্তে আস্তে এরকম করে মানে কাম কাজ করতে থাকি। একটা অন্যায় পাইলে দূরে মারধর করে। আবার সকালে ঘুমে থেকে উঠতে যদি দেরি হয়ে যেত তাইলে অন্য ভেল দিয়ে বাড়ি শুরু করতো। এমন করতে করতে আস্তে আস্তে যখন তার বাচ্চারা একটু বড় হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে, আমারও বয়স একটু 10 বছর মতন হয়ে আসছে। আপনার লেখাপড়া কি তখন চলছিল না বন্ধ করে দিয়েছেন? না না, আমার লেখাপড়া বন্ধ করে দিছে 1 বছর পরেই। 1 বছর পরে আপনার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন? সব বন্ধ করে দিছে। তারপর থেকেই এই 10 বছরের বয়সে থেকেই আমার জীবনটা কাটে বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে কাটে, যেমন সকালে ডেইলি সে তার মার বাসায় চলে যেত, যেখানেই যাইতো মানে আমার পায়খানার ভিতরে এই এক কাপ ভাত, কদ্দুর তরকারি একটা প্লেটের ভিতর দিত, কিন্তু কোনো পানি দিত না। আর পাশে একটা চাউলের ড্রাম ছিল বড় সরানো, এই চাউলের ড্রামের উপরে 1 কেজি চাউল, 1 কেজি মসুরি ডাল এটি মিলে দিয়ে যেত। আর নিচে যে ফলটটা ছিল, ফলটের মানে পাকার ভিতরে পানি ঢেলে থুয়ে যেত। এ ডাল তো কিসের জন্য, আমি যদি ফলটে বসে থাকি কি শুয়ে ঘুমাই, এই কারণে যেন না শুতে পারি না বসতে পারি, দাঁড়ায় থেকে এই চাউল ডাল মিক্সার করে দিয়ে যেত এর বাচ্চা আমার আলাদা করার জন্য। সারাদিন দাঁড়ায় থেকে আমি এই চাউল ডাল বাচ্চা আলাদা করি। আর পায়খানার ভিতর যে ভাত দিত, এ ভাত তো ওইখানে খাওয়া সম্ভব না। আমার ছোটবেলা থেকে একটু ঘিম বেশি, তা ভাত আমি খাইতাম না, ইয়েতে ফালাই দিতাম। পায়খানা বলতে আপনি বোঝাচ্ছেন যে টয়লেট? হ্যাঁ, যেখানের ভিতরে মানে তারা বাথরুমে যাওয়া আসা করতো সেই দিক। এটা কেন করতে? এটা করতো জানি এখন আস্তে আস্তে বড় হয়ে উঠছি, যদি মানুষের সাথে মিশি কথা বলি হয়তো তারা বুদ্ধি দিতে পারে পলায় যাওয়ার জন্য, কি পলায় চলেও যেতে পারি, কি চালাক হইতে পারি। এই কারণে কেউ সাথে মিশতে দিত না, কেউ সাথে কথা বলতে দিত না। যখন আপনার বয়স 10 বছর? হ্যাঁ, তখন থেকে। তাই এরকম করে মানে সকালে আটকে থুয়ে যেত, সন্ধ্যা হলে খুলে দিত। আপনি কি করতেন ওই সময়টাতে? ওই চাউল ডাল বাচ্চা আলাদা করা লাগতো।
আর যখন সন্ধ্যা হয়ে যেত তখন প্রচুর আমার ভয় লাগতো, এত কারেন্ট থাকতো না, ওই যে বাতি অফ করা, ভয়ে কাঁপাইতে থাকতাম, মানে এই ভয়ে ভয়ে হয়ে গেছি, যে আমি ভীতু হয়ে গেছি। আজকে যে গল্পটা আমরা শুনছি এটা মঙ্গল গ্রহের গল্প না, এটা পৃথিবীর গল্প এবং বাংলাদেশের ঢাকা শহরের কোন একটি বাড়ির গল্প। এই গল্পটাকে অবিশ্বাস করার যাদের করতে ইচ্ছে করছে তাদেরকে আমি বলবো যে লাস্ট 2 বছরের একটা পরিসংখ্যান নেন যে কাজের মেয়েদের উপরে গৃহকর্তা বা গৃহকর্ত্রী যারা আছে তারা কি ধরনের অমানসিক নির্যাতন করে। কখনো কখনো আমরা তারা পেয়েছি তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, এমনও পেয়েছি যে গায়ের চামড়া তুলে ফেলেছে। আমরা এমনও পেয়েছি মুমূর্ষু অবস্থায় মানবাধিকার সংগঠনগুলো তাদেরকে নিয়ে দৌড়দৌড়ি করছে। আমরা এরকম খবরও পত্র পত্রিকায় দেখেছি। আজকে একজন তারাবানু এখানে এসেছেন, আমরা ধরতে পারি শি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস গ্রুপ, এবং তার জীবনের যে বর্ণনাটা তার সাথে কি আচরণ করা হয়েছে সেটা তুলে ধরছে। শুনুন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। তারপর কি করলো? তারপরে ওই জায়গা থেকে যাক এরকম করে কয়েকদিন বেশ কাটা গেল। আর যেদিন বাসা থাকতো, শুক্রবার দিন বাসা থাকতো, মেহমান আসতো দেখে বাসা থাকতো। তাই একদিন হঠাৎ করে যে বাসা ছিলাম তার যে ছেলে, সে তো এখন আমার বর্তমানে ভাই লাগে। তাই সে ভাইয়া বললো কি যে দেখ তুই তো শুধু ঘরের কাজই করস, তো রান্নার কোনো কাজ কি তো শিখবি না? পরের বাড়ি গেলে রান্নবি কেমনে? কিছু কিছু রান্নাও শিখিস। তো তখন বললাম যে মায় দেখলে যদি দুইটা মারে, আমি তো ভয় লাগে মারে দেখলে। তো দেখবে না, সে তো অনেকক্ষণ লাগায় ঘুমায়, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমায়, তুই এই সুযোগে কিছু কিছু কিভাবে করে রান্না বাড়া করে তুই একটু দেখবি। যেদিন বললো পরের দিন যাই আমি রূপচন্দা শুটকি ভুনা করলাম আর ডাল রান্নলাম। রান্নার পরে তখন আমার পালক বাবা খুব ভালো ছিল, ভাইয়েরাও ভালো ছিল। তো ওরা আবার চোখ টিপি দিয়ে বললো যে পরের দিন আবার একটু করবি। তো পরের দিন যখন রাঁধতে যাই, ডালটা যখন বাগার দিই তখন দেখে ফেলা ওই আমার মায়। দেখার পরে তখন আমি আর বুঝতে পারি না, তার পাশে এই ফুটানো তেল ছিল, পুরি ভাজা তেল ছিল, কড়াইটা বসানো ছিল চুলার ভিতরে। তো তেলটা আরো গরম করলো, যে দূর ঠান্ডা ছিল আরো গরম করলো। গরম করে এখন আমি বুঝতে পারি না যে কিসের জন্য গরম করতেছে। এই তেলটা আইনা বাস আমার শুলে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পরে তখন আমি একটা চিৎকার দিয়ে মানে বাথরুমের ভিতরে আমি ঢুকে যাই, গোসলখানার ভিতরে। গোসলখানার আবার বেসিন ছিল, বেসিনের সাথে আয়না ফিট করা। তখন আয়নাতে দেখতে পাই যে একটা মুরগি যেরকম গরম পানির ভিতরে চুবানোর পরে সাদা হয়ে যায়, ঠিক সেরকম আমার পুরা শরীরে চামড়া সাদা হয়ে গেছে। পরে ওইখান থেকে ওই পালক বাবা সে অনেক রাগারাগি করে, রাগারাগির পরে উল্টা খালুর সাথে আবার রাগারাগি করে। দেখো তুমি বেশি কথা বলবা না, ওর জন্য এত দরদ কিসের জন্য? তুমি তো বুঝলা না, এই মেয়েটার কারণে কিন্তু আস্তে আস্তে আজকে আমাদের সংসারটা অনেক উপরে উঠছে। আগে আমার কিছুই ছিল না, আজকে পোলাপানের মুখ আল্লাহ পাক দেখাইছে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, বাড়ি ঘরের মালিক হয়েছে, আজকে অনেক উন্নতি হয়েছে। এমন করাচ্ছে যার সন্তান তার বুকে ফিরে দাও, তাও কষ্ট দিয়ে না, তুমি একটা কথা বলবা না। তাই এরকম করে দেখা আমার ছাদের উপর নিয়ে রেখে দেয়। সেই পর্যন্ত গাউটা না টানে ছাদে থাকি। ওইখান থেকে আবার গাউটা শুয়ে গেলে আবার নিচে নামে আনে, আবার কাম কাজ করি। করতে করতে একদিন হঠাৎ করে তারা এই মার বাসা যায়, আবার গেলে তখন আবার আমারে নিয়ে যায়। নিয়ে গেলে ভাইয়ের সাথে আবার দেখা করি। মায়ও সেদিন কি মনে করে যেন মায় আসে, এইরকম তো এরকম এই জায়গাটা আমার মায়, ওই জায়গা আমি দূরে থেকে বসায় দেখাইতেছে। তাই আমি মার সামনে যাই কথা বলছি। তা কথা বললাম কিসের জন্য? এটার জন্য হাতে বড় বড় চারি ছিল। এই চারি দিয়ে মায় চলে যাওয়ার পরে মার সাথে কিসের জন্য কথা বললাম, কিসের কথা বললাম, এই কারণে দূরে থেকে তোরে দেখা করতে বলছি, কাছে গেলি কিসের জন্য, এই ধরনের প্রশ্ন করে আমারে মার শুরু করছে। মুখের ভিতরে খানসি মারে, ভিতরে মাংস শুদ্ধে উঠতে চলে আসে, এমন খানসি মারে। গলার ভিতরে খানসি মারে, মানে আমি জ্বালা যন্ত্রণা মনে হয় যে রাক্ষস একটা যেমন খানসাইলে যেমন হয়। পাগল ছিল নাকি? না, ভালোই, কিন্তু এমন মায়ের মাসতে আমার সারা মুখ গলা চিহ্ন, অনেক চিহ্ন ছিল। এখন আস্তে আস্তে কিছু মিশে গেছে। তারপরে ওই জায়গা থেকে এই অবস্থায় বাসা আবার নিয়ে যায়। রাইতে রাইতে নিয়ে গেলে কাম কাজ করাইয়া রাত অনেক রাত হয়ে যায়। রাত হয়ে গেলে পা টিপতে দেয়। পা টিপতে টিপতে মানে হঠাৎ করে ঘুমাই পড়ি। তো ঘুমাই গেলে খাটে থেকে লাথি মেরে নিচে ফেলায় দেয়, আবার তুলে কয়েসা পা টিপ, তখন আবার এই পা টিপি। এই পা টিপতে টিপতে আবারও ঘুমিয়ে যায়। এই অবস্থা মাইর দূর করে। যখন রাত 2টা কি 1টা বাজে যায় তখন বলে কি যাই শুই। শোয়ার পরে পরের দিন চাচা লন্ডন থাকে, লন্ডন থেকে তার পরিবারও আছে, তার চাচা আসে বেড়াইতে। তা তার চাচা হইলে আমার তো নানা লাগে, তা তার নানা বলে ডাকি। তা
সে পানি চায়, তার কাছে পানি দিয়ে আসতে যায়। পানি দিয়ে আসতে গেলে আমার হাতে ধরে বলে কি তোরে যদি রাতে ডাক দিই তুই শুনবি আমার কথা? আমি বললাম কিসের জন্য? রাত করে আপনি আমার ডাক দিবেন কিসের জন্য? দরকার আছে। তারপরে আমি বলছি ঠিক আছে শুনবো বলে ওইখান থেকে ছুটে এসে তো কাম কাজ শেষে পরে শুই। আর শোয়ার আগে দিয়ে একটা বুড়ি থাকে ওই কাজের মহিলা, তারে নানি বলে ডাকি, খুব ভালো। তার কাছে তখন বলি ঘটনাটা খুলে যে এই বলছে আমারে, তুই বুঝবি না, তাহলে আজকে থেকে তোর বিছনায় আমি শুমু, তুই আমার বিছনায় থাকবি, বদল করে শুই। তারপর মাথা ঢেকে শুবি, বদলা রেখে শুবি না। তো তখন সে নানি একটা ছুরি নিয়ে তারপর শুয়ে থাকে, আর আমি নানির বিছনায় যাই শুয়ে থাকি। পরে অর্ধেক রাত হইলে মানে নিশি রাইতে কয়টার সময় যেন আইসে আস্তে আস্তে করে আগে কাপড় উঠায়, মানে খেতারা আলগি দেওয়ার পরে নানি কয় কে আমি কিন্তু শুনতে পারতাছি সবই। পরে কয় আমি পাড়া বানুরে খুঁজি, এক গ্লাস পানি চাই। তখন নানি আবার রাগারাগি করছে, ওরে ও তুই পানি খাওয়ার জন্য আসতো, তুই কিসের জন্য আসছিস আমি কি বুঝি না? তুই কি বাসছস? এতিম একটা মেয়ে, এটারে তোর আর কত শাস্তি দিবি, কত আজাদ দিবি? আর মেয়েটা একটু সিয়ানা হয়ে উঠছে, আর আবার মেয়েটার পিছে বাচ্চস না? দাঁড়াই এই ছুরি দিয়ে তোর নারী বুড়ি সব ভাই করে পরে জেল কাটমু, দরকার পড়লে তোর মেয়েটার জীবন নষ্ট করতে দিব না। পরে সে চলে যাওয়ার পরে সকালে পরে আমি মার কাছে বলি কাহিনী খুললে। মায়া আবার চাচারে জিজ্ঞেস করলে সে কি যেন উল্টা পাল্টা কথা বলার পরে সে করলো কি আমার চুলের মধ্যে ধুইরা টাইনা গোসলখানায় নিয়ে গেলে উইল পাউডার বালতির ভিতরে গুলাইয়া পরে পাকার ভিতরে সব ছাইরা আরো উইল পাউডার ছিটাইয়া পরে আমার এই পাশে থেকে ধাক্কা দিয়ে আমি ওই পাশে যেয়ে পড়ি, বেসিনের উপরে আবার ওই পাশে থেকে ধাক্কা দিলে এই পাশে এসে পড়ি। এমন করতে করতে এখনো পর্যন্ত আমার এই যে দাঁত দিনে সব মানে কাঁচা দাঁত লইরা যায়, উলুট পালট হয়ে যায়। এখন পর্যন্ত আমি সেই ব্যথায় আমি ঠিক মতন মানে ধরতে পারি নাই দেখে আজকে আমার দাঁত গুনে দেখা তারা এখনো। তো এরকম অত্যাচার তার ভিতরেও মানে এই যে আমি শিয়ানা হয়ে উঠছি তখন, হ্যাঁ মোটামুটি হ্যাঁ। হ্যার যে ভাই শিয়ানা ভাই তার ছেলে তাদের সামনে আমার উলঙ্গ করে ফেলছে, উলঙ্গ করে তাদের সামনে আমার এরকম ইজ্জত কি করে আমার এরকম মারধর করছে। এটা কি সম্ভব? একটা নারী এরকম নারীর জীবন নিয়ে খেলা করতে পারে? তারই তো সন্তানের মতন, তারে তো আমি মার মতনই জানছি, তারপরে তাদের সামনে এরকম উলঙ্গ করে এই মারছে ভালো কথা, কিন্তু এভাবে করে তো মারার উচিত না। ওরে যাকে ওই জায়গা থেকে আমার মুখের কথা কেউ বিশ্বাস করে না। তার আবার একটা ভাতিজা ছিল, সেই ভাতিজা আবার আমার পিছিয়ে বাজলো। তার কথা শুনি না দেখে কাজের আবার আর একটা মেয়ে ছিল ফুলবানো নাম, ওর সাথে কেন জানি ভাও হয়ে গেছে। তাই খারাপ একটা সম্পর্ক ছিল, আমি দেখে ফেলাই। তা আমার ধমকি দিল যে তুই যদি বলস তাইলে তোর খবর আছে। এই কথা বললে তখন আমি আর সহজে তখন আর কথাবার্তা বলি না, যে যাক ভয় দেখাই এমনি তো মার খেতে খেতে এই পর্যন্ত অসহ্য হয়ে গেছি, থাক বলারই দরকার নেই। তারপরও সে কেমনে জানি কাজের মেয়েটার সাথে সম্পর্ক করে বাচ্চা হয়ে যায়। তখন এই টাকা চুরি করে বাচ্চা নষ্ট করতে নেয়, বাচ্চা ফালাই দিয়ে আসে। তা সেইটার খবরও আমি জানি, কিন্তু অত আমার প্রকাশ করতে দেয় না, বলতে দেয় না। তারপরও ওই যে মহিলা যে আছে কাজের মহিলা, তার কাছে একটু আওয়াজ দিই, সে যায় বলে তুই কত বড় সাহস, তুই ওই মহিলার কাছে বললি কে? তোর খবর আছে, তুই মনে রাখিস তোরে কি করি। তখন প্রত্যেক দিন রাইতে করতো কি, ছাদের উপরে যে সিঁড়িটা ছিল, দুতলা বাড়ি তো, ছাদের উপরে সিঁড়ি থেকে মানে ওইখানে বসে পেশাব করতো। এই পেশাবটা গড়ায় নিচে এসে জমতো। এরকম করে বহুত দিন গেছে, 20-25 দিন পর্যন্ত এরকম গেছে। এই পেশাব করতো সে, নাম দিত আমার, আমি নাকি ওই জায়গা থেকে পেশাব করছি, অথচ আমি জানি না। আরো পৌষ মাসে শীত ছিল, প্রচুর ঠান্ডা। এই বাড়ির যে মালিক আমার মা, সে করলো কি আমার ওই পেশাবের ভিতরে নিয়ে ঘাড় ধরে নিয়ে ওইখানে শুয়াইতো। আর ডেলি যেদিনই দেখতো পেশাব, আমরা ঘাড় ধরে আগে পেশাব খাওয়াই দিত ধরে। ডেলি আমার এই জোর করে আমার পেশাব খাওয়াইতো। কতদিন পর্যন্ত যে এরকম গেছে কোনো হিসাব নাই, মানে অসহ্য হয়ে গেছি। মুতের ভিতর পেশাব খাওয়াই আবার মুতের ভিতর শুয়ে রাখতো। শীতে কাঁপাইতে থাকতাম, এত কাঁপাইতাম যে বলার বাইরে, ঘুম আসতো না।
এরকম অশান্তি করতে করতে মানে অসুস্থ হয়ে গেছি। পরে পাশের বাড়ি এক দারোয়ান ছিল, তো তার ভাগ্নি আবার এই বাসায় কাজ করতো আমাদের সাথে কাজ করতো। সেও মামা ডাকতো, আমিও মামা ডাকতাম। তা আমার গাছের খুব শখ, এখনো পশু পাখির গাছের অনেক শখ পালার। তার কাছ থেকে গাছের চারা নিই, কলা গাছের চারা নিয়ে তাদের দেওয়ালের সাথেই আমাদের দেওয়ালটা, দেওয়ালের সামনে আমি লাগাই। আর আরো বিভিন্ন ধরনের গাছ লাগাই। তা এই গাছটা লাগাই তুই তো হেরা করে কি আবার পিকনিকে যায়। পিকনিকে যাওয়ার আগে দিয়ে আগের দিন ছাদের উপরে আমার কাপড়ের জন্য পারে কাপড় উঠাইতে যাই। এখন দেখি সে মামা, যারে মামা ডাকছি, সে একটা কচ্ছপটা সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইতেছে। গোসল করাইয়া একটা কাপড় দিয়ে মুছছে, একটা কাচের বাক্সের ভিতর সুন্দর করে তারে মানে ঘুম পাড়াইতেছে। এই দৃশ্য দেখে আমার কাছে খুব অবাক লাগলো। সেটা আমি দেখতেছি মনোযোগ দিয়া। তো দেখতেছে, আমার দেখছে সিঁড়ির উপর দাঁড়ায়, আমি এই দৃশ্য দেখি। আমি তা দেখলাম কেন, কিসের জন্য দেখলাম? আমার কাজের জন্য আমার দরকার হয়েছে ছাদে থেকে কাপড় আনা। আমি কাপড় নাই না, আমি এই দৃশ্য কিসের জন্য দেখলাম? আচ্ছা, নাইলে আমার অন্যায় হয়েছে, আমার ভুল আমি স্বীকার করি। তো এটার জন্য তো সে পারে না, ওইখান থেকে আমারে চুলের মুঠি ধইরা হেঁচড়ে টাইনে উপরে নিয়ে যায়। উপরে নিয়ে ছাদের যে কিনার থেকে আমার নিচে ফালাই দেয়। ও মাই গড। তো ও, আমরা এই জায়গায় গল্পের একটা বিরতি নিতে চাই। আমি মানে খেয়ে হারিয়ে ফেলছি খানিকটা খেয়ে হারিয়ে ফেলছি ঠিক বলবো না, আমি আসলে পুরোটাই খেয়ে হারিয়ে ফেলছি। এটা একটা মানুষ হয়ে একটা মানুষের সাথে এরকম আচরণ করতে পারে। মানে আইয়ামে জাহিলিয়া যুগ বলে একটা ব্যাপার ছিল সেই সময়টাতে। কি ধরনের অত্যাচার হয়েছে আপনারা জানেন, আরবের মানুষ নারীদের প্রতি করতো। একজন নারী, একজন মা হিসেবে একটা বছর মানুষটাকে মানুষ করেছে। যখন তার গর্ভে সন্তান চলে এসছে, সন্তান আসার পরবর্তীতে যাকে সে সন্তান হিসেবে জীবনে এক বছর দেখেছে, সেই মানুষটার প্রতি তার কি অসম্ভব। এর চেয়ে তো মানে একবারে একটা মানুষকে মেরে ফেলাটাও মনে হয় অনেক সহজ, তাই না? ভয়াবহ। এই গল্পটার শেষটা কোথায় আপনারা কেউ চিন্তাও করতে পারবেন না যে গল্পটা এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। আমরা আজকের গল্প থেকে কোন লেসনটা পাবো সেটা একবারে শেষ পর্যন্ত শুনতে হবে আপনাকে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এই 35 থেকে 36 মিনিট শুনে আমরা অনেক বড় একটা লেসন পেয়েও গিয়েছি। আমরা পত্র পত্রিকায় দেখি যে মাঝে মাঝে গৃহ পরিচারিকা যিনি থাকেন তার প্রতি কি পরিমাণ অত্যাচার করা হচ্ছে গৃহকর্ত্রী দ্বারা, কি ভয়াবহ রকমের নির্যাতন, তেল দিয়ে দেওয়া। এবং এরকমও দেখেছি যে একটা মানুষ বের হয়েছে, এরকম আমার পত্রিকায় আমার ছবিটা ভাসছে চোখের সামনে, যে মাথার চুল নেই ঠিক মতো, উস্কো খুস্কো, এবং খাবার দেওয়া হচ্ছে না ঠিক মতো, তাকাতে পারে না, মনে হচ্ছে এটা কি মানুষের বাচ্চা, কোথা থেকে বের হলো এটা। কি পরিমাণ ভয়াবহ নির্যাতন তাদের উপরে করা হয়। যে মানুষটা নির্যাতন করেন ওই মানুষটাকে যখন পাশাপাশি ফোকাস করা হয়, ওই মানুষটার চেহারা দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এই মানুষটাই তার মতো আরেকটা মানুষের প্রতি এই অমানবিক আচরণটুকু করেছে। আমরা সংবাদের বিরতির পরে ফিরে এসে বাকি গল্পটুকু শুনতে চাই যে আসলে কি হয়েছে। জীবনের গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে তারাবানু একজন কাজের মানুষ, কিন্তু তারাবানুর বয়স আজকে প্রায় 40-এর উপরে। এবং এই তারাবানু কিন্তু অন্য তারাবানু। এই তারাবানু কি, যেখানে ছিলাম তারাবানু, যে আপনি বলছিলেন আপনাকে ছাদ ছাদের থেকে উপর থেকে ফালাই ফালা দেওয়া হলো। হ্যাঁ, তারপর? পরে ছাদের উপর থেকে ফালাই দেওয়ার পরে ওইখানে একটা পেয়ারা গাছ থাকে। হুম। তো পেয়ারা গাছের ডালটা ভাঙ্গা থাকে, ওই ডালের সাথে আমার জামার মানে ফিরে বাজ্যে থাকে। বাজ্যে থাকলে আমি ঝুলি, তখন আর পরি না। তা ওই জায়গা থেকে আবার ছুটে আই না চুলের মধ্যে ধুইটা, চুল বড় ছিল, হাতের সাথে পেঁয়াজ দিয়ে ছেঁচড়ে মানে উপরে তুলে ছেঁচড়ে আনে। পরে উপর থেকে আবার ফালাই দেওয়ার পরে বালুর উপরে যায় পড়ি। দ্বিতীয়বার আবার আনে, এরকম করে 3 বার ফালাই দেওয়ার পরে নাক মুখ দিয়ে যখন রক্ত ছিবে, তখন ওইখান থেকে আইনা আবার এই হাত মুখ ধুয়াইয়া ওষুধ পানি দিয়ে পরে বলে, এরকম ভুল কিসের জন্য করস? তোরে বারবার নিষেধ করছি, তুই কাপড় আনতে গেছ, তুই কাপড় নিয়ে চলে আসবি, তুই তামসা দেখলি কিসের জন্য? এটা তো আমার কারণে মনে হচ্ছে উনি প্রচন্ড মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ। অসুস্থ মানুষের মধ্যেও কিছু না কিছু মানসিক বিকারগ্রস্ত থাকে। আমার কারণে মনে হচ্ছে যে উনি সুস্থ নন। উনি সুস্থ হলে একজন মানুষের সাথে ধরনের আচরণ করতে পারেন না। ওকে, তারপরে এরকম করে মানে মারধর করে যাক সুস্থ করার পরে হঠাৎ করে একদিন ঈদ চলে আসে সামনে। ঈদের আগে দিয়ে আমাদের চিটাগাং পাঠায় দেয় তার জালের বাসা। ওইখানে যায় বেশ কয়েকদিন থাকার পরে তারা ইন্ডিয়া যায় মার্কেট করতে। ওই জায়গা থেকে আমার জন্য কাপড় আনছে, চিটাগাং থেকে আবার নিয়ে আসে তারা। আসার পরে আনার পরে ঈদের দিন তখন ইয়েতে যাই, নানির বাসা যাই বেড়াইতে, তার মার বাসা।
গেলে আমাদের দুই ভাই বোনের দেখা হয়, অনেক খুশি। তা হঠাৎ করে কেন যেন আমার মায়ের যে আসে তার আর দেখে না। তা নানির যে ঘরটা ছিল আর বাথরুম ছিল, ঘরের পিছেই একটা নিম গাছ ছিল, বড় বট গাছের মতন, ওইটার পাশে বাথরুম। তাই আমি মনে করলাম কি যে মায়ের যখন আসতে কেউ দেখে নাই, এই সুযোগে মার সাথে দেখি আমি যত আমার এই কাহিনীগুলো আছে মারের শৈলের সবকিছু আমি দেখামো, এটি তো দাগ আছে চিহ্ন, তাই এটি দেখামো এই উদ্দেশ্যে মার কাছে আমি ধরে যাই। তাই আমারে দেখাই বলি আমার শিগগিরই এই জায়গা থেকে আমারে নিয়ে যাও, যেমনি পারো সামনে নিয়ে যাও, যদি না নাও তাহলে এই মেয়ের মুখ আর জীবনও তুমি দেখবা নাই, এই শেষ দেখা। তখন এই কথাগুলো নানি বাথরুমে থাকে, বাথরুমের দেওয়ালের পিছেই কিন্তু আমরা দাঁড়ানো, আমরা খেয়াল করি না। তো এই কথাগুলো নানি শুনে, আর আমার মার একই কথা, তোর এখন আস্তে ধীরে আমি শুনছি তোর জন্য নাকি ছেলে দেখতেছে, এরা ভালো করে বিয়ে দিবে, তারপর গয়নাগাটি দিবে, তোরে খুব তো শান্তিতে থাকবি, সুখে থাকবি, শুধু শুধু আমার কাছে এসে তুই কি পাবি জীবনে, থাক। মায়াও বুঝতে চায় না, কিন্তু আমার কষ্ট কোন জায়গা যে আমার জীবন যাইতেছে চলে, অথচ মা এটা বুঝতেছে না আমার যে এত কষ্ট। আমি যে দেখাইলাম বুঝাইলাম, তারপর সে বোঝার চেষ্টা করলো না। তা যাক ওইখান থেকে পরে নানি বলে দেয়, বলে দেওয়ার পরে আমারে ডাক দেয়, যাওয়ার পরে মারে হাসি মুখে কিছু টাকা দিয়ে বিদায় দেয়। বিদায় দেওয়ার পরে সেই দিনও আমারে দূরে মারে, ঈদের দিন তাও আমারে ছাড় দেয় নাই, ঈদের দিন পর্যন্ত দূরে মারছে, ইচ্ছা মতন দূরে মারে। মারার পরে এই আমার ভাইয়ের সাথে সেই দিন দেখা হয়, এই শেষ দেখাই আমার ভাইয়ের সাথে দেখা হয়, কথাবার্তি হয়। ওই সন্ধ্যার দিকে নিয়ে যায় বাসায় ফিরে। তা বাসায় যাই, যাওয়ার পরে পরের দিন আমারে কাপড় ইস্ত্রি করতে দেয়। তার একটা সাদা শাড়ি ছিল, কাপড় ইস্ত্রি করতে দেয়। তা আমি বুঝতে পারি না, তা কাপড়টা এক জায়গা দিয়ে মানে একটু পুড়ে যায়, পুড়ে গেলে এখন পুড়লো কিসের জন্য, এটার জন্য মানে আমারে আবারও ওই যে দেওয়াল যে ছিল ফুকা ফুকা, এই দেওয়ালের সাথে আবার আমার হাত পা বাঁধে, বাঁধে তখন এই আতুরি গরম করে, আতুরি যে আছে ইট ভাঙে, এই আতুরি গরম করে। তখন মানে যে পর্যন্ত চিহ্ন আছে, এই জায়গা থেকে মাংস উঠে যায়, তখন লাগায় দেয় দুনো হাতে, হাত পুড়ে দেয়, ওই হাতুড়ি দিয়ে চাপ দিয়ে ধরে, চাপ দিয়ে ধরে। তো এই জায়গা থেকে তো আতুরির সাথে গোস উঠেই যায়। এখন এটা আমি এই ছবিটা একটু তুলতে চাই, আপনারা একটু হোল্ড করেন, ছবিটা নিচ্ছি এবং এই ছবিটা আমি ফেসবুকে পোস্ট করব। আমি ছবিটা আপনাদের সবার দেখার জন্য একটু ধরেন দেখি। বলেন। আতুরি দিয়ে হাত পা করে পুড়ে দেয়। পুড়ে দেওয়ার পরে ওইখান থেকে ও চিৎকার ফাক্কার করি, অনেক কি করি। তা যাক, তখন আর কেউ আমার ছাড়াইতে আসে না, তারা সহ্য করতে পারে না, সরে জায়গা। তারপরে আর ইচ্ছে মতন সে আমার মানে মারধর করে পরে ছাড়ে। মারার পরে আমি একবারে অসহ্য হয়ে তখন ছাদে চলে যাই, ছাদে যাই ইন্দুর মারার ওষুধ খাই। তাই ইন্দুর মারার ওষুধ খাই, খাওয়ার পরেও কিন্তু আমার কিছু হয় না, হয়তো ওইটার ঢাকটা চলে যায় যার জন্য আমার কিছু হয় না। পরে কারেন্টে আবার সাথে খেয়ে মরতে যাই, যে এই জীবনে আমি রাখবো না, কিছু জন্য এত অত্যাচার আর আমার সহ্য হইতেছে না, অসহ্য হয়ে গেছে, ঠিক মতন খাবার পাইতাম না। একটা কাপ, একটা 4 কাপের 1 কাপ আমার ভাত দেওয়া হইতো, কোনোদিন আমার পেট ভরে কয়টা ভাত খাইতে দেয় নাই, কোনোদিন এর দুর্বল হয়েছে, কোনোদিন আমার শান্তি মতন থাকতে দেয় নাই, এত অশান্তির ভিতরে কাটছি। 2-3 দিন পরে তারা পিকনিকে গেল, ওই জায়গা থেকেই সে করে ওই ফ্ল্যাক্স আছে না, চার ফ্ল্যাক্স, যে এই ফ্ল্যাক্সের ভিতর করে তারা চা নিয়ে যায় বইরা, নিয়ে যাওয়ার পরে তা আমার কাছে ওইখান থেকে আসার পরে আমার ধুইতে দেয়। তা আমি কখনো ধুই নেই, এই প্রথম জীবনে প্রথম ধুই ফ্ল্যাক্স। সেদিন ধোয়ার পরে ওইটা সাবানটা হচ্ছে ধুই, ধোয়ার পর নিচে দেখি কি কালো কেমন যেন একটা দাগ দেখা যায়। তাই মনে করছে কি যেন এদের ভিতরে, এত ধোয়া ধুইলাম তাই এটা পরিষ্কার হইলো না, মনে হয় কিছু বাজ্যে রয়েছে, একটু আস্তে করে টাক দিছি। একটু সবাইকে বলি, আপনারা যদি আপনাদের বাসায় ফ্ল্যাক্স থেকে থাকে, এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ফ্ল্যাক্সের ভিতরে খুব ছোট্ট একটা এরকম ফোঁটা দেখা যায়। বেসিক্যালি সায়েন্টিফিক্যালি এই ফোঁটাটা হচ্ছে যাতে, আমি যতদূর জানি যে তাপমাত্রা বা টেম্পারেচারটা কন্ট্রোল করা বা ধীরে ধীরে কমে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আমাদের একটা ফ্ল্যাক্স ছিল, এটা আমার ওনার কথা শুনে আসলে মনে পড়লো, বড় একটা ফ্ল্যাক্স, এবং সেখানেও ঠিক খুব ভালো করে লক্ষ্য করলে আমি ওই ধরনের একটা ফোঁটা দেখতে পেতাম। জানি না বর্তমান ফ্ল্যাক্স গুলোতে কি আছে। আমি ফাঁকে সবাইকে বলছি, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2। হ্যাঁ, তারপরে ওই ফ্ল্যাক্সটা আমি ধুইতে যাই, একটা ছোট্ট মানে আস্তে করে টাক দিই, টাক দেওয়ার পরে কাজ গুনিয়া ভেঙে যায়,
ভেঙে যাওয়ার পরে আমি বুঝতে পারি না, তখন তো খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলেও করার কিছু নাই। তারপরে আবার এই পাপুজ বাইরানো পিতলের একটা লাডি ছিল, তখন আমার ইচ্ছে মতন এই লাডিটা দিয়ে মানে মারে, এমন মারধর করে, মারতে মারতে জায়গা জায়গায় হাত পা সব ফুলে যায়। ধীরে ধীরে মানে তখন উপযুক্ত হয়ে আসছি, 12-14 বছরে, মানে এরকম অনুমান, হয়তো এত বেশি হইতে পারে বয়স। তো তার বোনের বিয়ের প্রস্তাব আসে, নাম হয়েছে লাখি, তার গায়ের রং শ্যামলা। তো তার জন্য বিয়ের প্রস্তাব আসতো, তারা সবাই মানে দেখার জন্য আসতো। আসলে আমারে আবার সামনে নিয়ে যেত চা নাস্তা দেওয়ার জন্য। আমি যখনই চা নাস্তা দিতে যাইতাম, অথচ তারা বলতো কি যে আমরা এখন জানাবো না খবর, পরবর্তীতে আমরা জানাবো, তো বলে চলে যেত। তো বাসা থেকে খবর দিত যে তার বোনেরা না পছন্দ করে আমারে করছে, তা সেই দোষ তো আর আমার না। এটার জন্য আমার আবার একটু মায়ের খাওয়া লাগতো। তখন এই মাথা চুল কাটতে সারা মুখে কালির মতন মাখে পরে আমারে রাখতো তারা। এই অবস্থা করতো, ছাদে খুব একটা উঠতে দিত না, কেউ সামনে যাইতে দিত না। অনেক বিয়ার প্রস্তাব আসছিল খুব ভালো ভালো জায়গা থেকেই, তো অনেক ভালো ভালো ঘরে থেকে আসছিল, কিন্তু তাদের একই কথা যে মায়েরা কুচি কুচি করে নদীর ভাষায় দিব, তাও আরে বিয়ে দিয়ে কি আমি টাকা নষ্ট করবো নাকি, তার কথা ছিল এইটা। যখন নাকি আমার বাবা প্রশ্ন করতো তখন এই কথাটা উত্তর দিত। এরকম করতে করতে আবার একদিন নানির বাড়ি যাই তাদের সাথে, যে আমার ভাইয়ের দেখতে মনে চাইছে, আপনি একটু আমার ভাইয়ের দেখে আনবেন। তখন নিয়ে যায়, যাই দেখি কি আমার ভাই নাই। ব্যাপার কি, ও গেল কই? এই এই জায়গা থেকেই মানে আমার ভাই নিখোঁজ, আর আমার ভাইয়ের আমি পাই না। তখন জিজ্ঞাসা করি, বলে কি যে দেখো তোমার ভাইয়ের তো আরো একবার এরকম কাহিনী হয়েছে, সেটা আমিও জানি যে এটা সত্যি। পরে মানে আরেকবার 7 বছরের সময় যখন আজও মানে মুসলমানি করানোর জন্য ও প্রচুর ভয় পাইতো, ওইখান থেকে পলায় চলে গেছিল, ওটা ধরে আনা হয়েছে, আজম চলে গেছে। পরে আবার টিকা দিলেও অনেক ভয় পাইতো, এমন অবস্থা ছিল ওর। আর অনেক আদর যত্নে বড় হয়েছে, তো পাগলামি করতো বেশিও, মন ইচ্ছা মতন চলতো। পরে জিজ্ঞেস করলাম কাকে আজকেও দেখে কি কাহিনী, ও দিন দিন বড় হয়ে যাইতেছে, আর কি মুসলমানি করানো এখন দরকার না, পরবর্তীতে বুড়ো হয়ে গেলে করামো নাকি, এটা নানি বললো। তা বলার পরে বললাম যে হ্যাঁ এটা তো ঠিকই। দেখ তোর ভাইরে ভাত দিছি, ঘরের ভিতরে ভাত থুইয়া পিছের দরজা খুলে ও কইদিন চলে গেছে, তারপর থেকে নিখোঁজ, আর কোনো খোঁজ খবর নাই। আমি সত্যি না আমি এক উপরে আল্লাহ পাক ভালো জানে। তারপরের দিন মানে আমি ঠিক করি যে এখন তো আর আমার থাকা সম্ভব না, এখন আমিও নিজের জীবন নিয়ে নিজে দেখি এখান থেকে বাঁচতে পারি কিনা। তখন দেখি ওই যে কলা গাছের চারা মামার কাছে কাইনে যে লাগাইছিলাম দেওয়ালের পাশে, পরবর্তীতে মানে ঘরে যত তালা চাবি আছে সব ঘর কিন্তু রাত হইলে তালা মেরা ধুইয়া চাবি আমার পালকমা বালিশের নিচে নিয়ে ঘুমা। কিন্তু সেদিন আল্লাহর এই হয়তো নীলা খেলা, ঘরের যে দরজা মেন দরজা তালা মারে সেটাই খোলা রয়ে গেছে, আর চাবিও তার শোকেসের উপরে রয়ে গেছে, যে কোনো মানুষ আনতে পারবে। তাই আমি কোন রকম জীবনটা বাঁচে ওইখান থেকে পরে চলে আসি ওই পাশের বাড়ি দারোয়ানের কাছে। দারোয়ানের কাছে আইসা তখন বলি, মামা আমার জীবন বাঁচান, আপনি তো সবই দেখছেন সবই জানেন। হ্যাঁ মা, তুই যখন আসছস ভালো করছস। তখন আমারে তাড়াতে করে বিদেশি হাউস চতুর কিনে দিয়ে সব আমেরিকার হাউস, বাঙালি হাউস ছিল অনেক দূরে দূরে, ফারাকে একটা করে। আপনারা বুঝতে পারছেন যে গুলশান এরিয়ার কথা বলতে তার মানে আমেরিকান এম্বাসির আশেপাশে কোন একটা বিল্ডিং। ওকে, তারপর পরে ওই জায়গার ভিতরে ছিলাম, পাশাপাশি 2 বিল্ডিং এ একই রকম। তা ওই বিল্ডিং এ ছিলাম, ওই জায়গা থেকে যখন দেওয়াল পার হয়ে আমি চলে আসি, আয়ার যে ঘর ছিল বিদেশি হাউসে চাকরি করতো, কিন্তু যার কাছে আসছে এই মামায় বিদেশি হাউসে চাকরি করতো, তা আয়া যে ছিল আয়ার ঘর ছিল একটা। এই ঘরের তালারা এমন সিস্টেমে ছিল যে চাবিটা খোলা যেত না, কিন্তু এরকম কেমন একটা কাঠের মতন সিস্টেম, ওইটা দিয়ে ছোঁয়া দিলে তালা খুলে যেত, কিন্তু ঘুরায় খুলতে হইতো না। তখন সে আয়াও দেখছে অনেকদিন এরকম মারধর করে, সেও সহ্য করতে পারে নাই। তা সে বললো কি, এক কাজ করো, তাড়াতাড়ি করে ওরে ভিতরে ঢুকাও, কিসের জন্য আশেপাশে বাসা তো খোঁজ করতে নামতে পারে। তাড়াতাড়ি আমার ভিতরে বললো, ঘরের ভিতরে বইটা ভাত তরকারি সবকিছু দিয়ে 2টা বালতি দিল, পেশা পায়খানা লাগলে এখানে করবো, ঘরে থেকে যে না বাইরে জালনায় পর্দা লাগাই দিল, উকি ঝুঁকি মারলে ধরা খেয়ে যেতে পারি, তখন আমার আর ছাড়াছাড়ি নাই, মাইরেও ফেলতে পারে।
অনেকটি বই দিল যে একা একা বসে থেকে খারাপ লাগতে পারে, বসে বসে এই বই গুনা দেখবি, ছবি দেখবি, এর ভিতরে একটা ব্যবস্থা আলাদা করবে আমারে বলা হইলো। পাহারা কিন্তু তারা দিয়ে রাখছে পাশে, ছাদের উপর থেকে পাহারা দিয়ে থুইছে, চতুর্দিনে দেয় লোক লাগাই থুইছে। তো কোন বাড়ি থেকে আমি বাইরে, তারা দেখো আগে খোঁজ করছে পায় নাই, পরে ওইখান থেকে আমার বাইক করা হয় নিশি রাইতে 2 দিন পরে ওই আয়া আসে। তো ওই বাড়িতেও যায় কিন্তু খোঁজ করে, প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ করে পায় না। আর যে ঘরে আমি লুকানো ছিলাম ওই ঘরটা তালা খোলার চেষ্টা করে, পরে কয় কি দেখেন এই ঘরে তো আয়া থাকে, এটা খোলা সাধ্য আমার নাই। আয়া থাকে, আয়া ঘর তালা মাইরা চাবি নিয়ে বাড়ি চলে গেছে। না আমি চাবি দিব কই থেকে, আমি তো ভিতর থেকে সব শুনি। পরে ওইখান থেকে আমার নিশিরাইতে আয়া এক বুড়া এক রিক্সা ড্রাইভার তারা ঠিক করে নিয়ে আসে, আইনা ওই জায়গা থেকে আমার চৌধুরী পাড়া নিয়ে যায়, ক্যান্টনমেন্ট চৌধুরী পাড়া। কয়েকদিন রাখার পরে এক মুন্সি ধরনের লোকটা, তার পরিবার আছে, সন্তান আছে, তা আমার ওইখানে রাখে আপাতত মানে আশ্রয়ের জন্য, কয়টা দিন থাকুক। কিন্তু ওইখানেও আমার পিছে লোক বেঁধে যায়। দারোয়ানের নামটা একটু বলবেন? ওর নাম ছিল, নামটা ভুলে গেছে আমার। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, জান আপনি মনে পড়লে তারপরে বললেন। হ্যাঁ, আপনার রাখলো মানে হ্যাঁ, ওই জায়গা থেকে রাখার পরে এরকম পিছে মানুষ বাজিয়ে গেল। এমনকি একটা ছেলে আছে, ছেলেরাও নিজের বউরে পর্যন্ত ছেড়ে দিতে চাইলো আমার দেখার পরে, আমার বিয়ে করতে চায়। পরে ওইখান থেকে যাকে দুলাভাইকে বললাম এরকম দেখো আমার জন্য একজনের সংসার ভেঙে যাইতেছে, আর ওই দেখো হুজুর টাইপের বেটারা এটা কেমন জানি করে, আমার ডাক দেয়, কথা বলতে চায়, কেমন জানি করে। পরে ওইখান থেকে তাড়াতাড়ি আমার ননদকে জানায় যে এরকম একটা এতিম অসহায় মেয়ে আনছি, ওরে দেখো কিছু করা যায় কিনা। ননদে বললো কি যে না, তুমি যেখান থেকে আনছো ওইখান ছেড়ে দিয়ে এসো, এই বিপদ তুমি ঘরে টাইনো না, ছেড়ে দাও। তখন বললো দেখ তুই যদি এটার কোনো ব্যবস্থা না করিস তাহলে আমি নিজেই ওরে বিয়ে করবো। এটা ননদে জামাই বললো। তখন আরেকজনে বললো কি যে কেন এত ঝামেলা দরকার কেন, তোর নিজেরই তো ছোট একটা ভাই আছে, ওর সাথে ওরে দিয়ে দে। তখন এই ভাই দুয়ে তখন এই আমার এই ননসের ভাই লাগে, এর সাথে পরে আমার এই বিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। বিয়ে দেওয়ার পরে তখন মানে স্বামী কি জিনিস সেটা আমি বুঝতাম না, কিসের জন্য কেউ সাথে কোনোদিন কথা বলতে দেয় নাই, মিশতে দেয় নাই, কিছু না। তখন আমার ননাসে যে ঘরে থাকতো সেই ঘর ছাইটা পাশের ঘরে ননাসেরে গেল, আমার ঘরে দিল। তারপর আমি চিৎকার দিয়ে বেরিয়ে গেছি। আর বাড়ির মানুষজন ভাড়াটের আছে, এরা সব দৌড়ে আসছে, কি হয়েছে আমাকে দেন না, ঘরের ভিতরে একটা বেডা এসে ঢুকছে, এরকম উঁচা লম্বা একটা কালো বেডা এসে ঢুকছে, ঘরে ঢুকছে তো কি হয়েছে, আর অনেক বুঝায়, দেখতেছে যে আমি কাঁপাতে পড়িয়ে গেছি ভয়ে। পরে সবাই বুঝাইলো যে হ্যাঁ কাকি ও তো এখনো সেই রকম একটা জ্ঞান বুদ্ধি হয় নাই, আর অনেক বিপদের ভিতরে ছিল, কোনোদিন এইসব কিছু দেখে নাই, যাক ওর একটু সময় দে। পরে ওর বাহো মানে আসে হিডা উডা হাবি যাবে অনেক ধরনের জিনিস উঠো আনতো আমার আপোষ করার জন্য, আর কথা বলতে চাইতো, কিন্তু আমি সামনে যেতাম না। কতদিন ধরে? মানে 1 বছর। 1 বছর আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক কিছু? মানে 1 বছরের ভিতরে কোনো সম্পর্ক নাই। সে অনেক বুঝাইছে যে আমি কি ভাগ না পারলো। I want to salute this man. I really want to salute this man. আপনার হাজবেন্ড লেখাপড়া করছে কত পর্যন্ত? না, সে লেখাপড়া করে নাই সেরকম। ও মাই গড। আমি একটু তুলনা করতে চাই যে এরাও মানুষ, আর সমাজের উচ্চতলায় যে ভদ্র মহিলাটি ছিলেন যিনি তাকে অত্যাচার করলেন, উনি হাসতে হাসতে বলছেন ওনার কাছে এটা কোনো ব্যাপার না। বাট আপনি আপনার জায়গা থেকে একটু রিয়েলাইজ করুন তো যে একজন ভদ্রলোক, উনি এই মানুষটাকে চেনেন, আপনাকে তো দেখা হয়নি তাকে কোনোদিন, বিয়ে করে ফেললেন সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং বিয়ে করার পর উনি জানেন যে আলটিমেটলি ও এখনো মেয়ে হয়নি সেই অর্থে, কিংবা মেয়ে হয়ে থাকলেও ওকে এই অবস্থায় নেওয়াটা ঠিক হবে না। 1টা বছর সময় দিয়েছে ভদ্রমহিলার প্রতি। 1 বছর পরে সে সহ্য করতে পারে নাই। 1 বছর পরে সহ্য করতে পারে নাই, সে চুপে চাপে মানে ও সিরিফুল একটা মেয়েরে বিয়ে করে। সে কথাটা মানে আমারে তো বিয়ে দেয় আমার ননাসের জামাইটা, ননাসেরা, কিন্তু সেইটা করে সে নিজের ইচ্ছা করে, সেটা আমি জানতে পারি না, আর আমার ননাসেরাও জানে না। এরকম আপনার কাছে সে গোপন করে? হ্যাঁ গোপন করে। ওইখানে কিন্তু সবই নিয়ে যায় আমার সামনে দিয়ে, সবই নিয়ে যায়, আমি দেখি। তারপরে তার বন্ধুরা আমারে বলে ভাবি আপনি এরকম পাগলামি করেন কিসের জন্য, ভাই তো একটা বিয়ে করছে, বলে বিয়ে করলে তাতে কি গেছে, আমারে ঠিক মতন খাবার দিলেই চলবে, আমি খাবো খেলবো এই। আমি মানে ওই লুডো খেলারা, ক্যারাম বোর্ড খেলা এটি খুব পছন্দ করতাম, কুতকুত খেলা। তাই বলতাম কি আমি খেলবো আর খাবো।
আমার আর কোনো কাজ নাই, এইটাই আমার জন্য যথেষ্ট। তা বুঝতাম না স্বামী কি মানে জিনিস আপনার কাছে ওটা খারাপ লাগতো না, না? কোনো কিছু লাগতো না। আমার সামনে তো জিনিস নিয়ে যেত, এটা ওটা অনেক কিছু আপনি নিত, কোনো ধরনের হিংসা কিচ্ছু টিংসা না, কিচ্ছু ফিল করতেন না? কিচ্ছু আমি বুঝতাম না। ওকে। তাই এরকম করতে করতে পরে একদিন জোর করে আমাদের আলাদা আরেকটা ঘর নেয়, নিয়ে ননাসে জামাই বড়টা একটু শয়তান টাইপের ছিল, অনেক ফাজলামি করতো আমার সাথে। ওরা দুইজনে মিলে, স্বামী স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে আমাদের ঘরের ভিতর নিয়ে যায়। টেবিলের ভিতরে বিভিন্ন ধরনের আইটেমের জিনিস সাজায় রেখে আমার বলে, দেখতো এটি কি তোর পছন্দ হয় কিনা। ননাসে জামাই থাকে দরজা চিপে, আর ননাসে থাকে বাইরে পাশের ঘরে। তা দেখতে দেয়, দেখতে দিলে এখন ননাসে মানে দেখতে দিয়ে সে বাইরে যায়, কয়, তুই দেখতে থাক, আমি আসতেছি। আর আমাদের মেয়ের বাপে থাকে টেবিলের নিচে, টেবিলের নিচে তো কাপড় দিয়ে উপরে ঢাকা, আমি দেখতে পারি না। তারপরে আমি দেখতে থাকি, এরকম ঘুরে এমন টাইমে দরজা আটকায় দেয়, বাইরে থেকে তালা মেরা দেয়, দুজনরে ঘরে দেখে। তালা মেরা দেওয়ার পরে তো সেই দিনও চিৎকার ফাঁকার, আমাদের মিল হয় না। এরকম করতে করতে 2 দিন চলে যায়, 3 দিনের মাথায় আমাদের মিল হয়। যাক, তখন আর আমি কথা বলি না, কিছু না। মনের ভিতর কেমন একটা ভয় ঢুকে গেছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, দেখলেই ভয় লাগে। পরে আস্তে আস্তে এরকম করতে করতে যাক, আস্তে আস্তে ভয়টা দূর হয়ে গেছে। পরে গর্ভে আমার মেয়ে আসে, বড় মেয়েটা হয়, তা 7 মাস হয়ে যায়। আর ওই যে উনি আরেকটা বিয়ে করলেন, ওটার কি হলো? ওইটা এতো 7 মাস হয়ে যায়। 7 মাস হয়ে গেলে 7 মাসের সময় যে খরচটা হয়, এই ননাসেরা এটা খুব খুশি মনে খরচ করতেছে 7 মাসের। তা অনুষ্ঠান যখন করলো, অনুষ্ঠানের দিন তার বন্ধু আমার এসে বললো, ভাবি, ভাই যে বিয়ে করতে আপনারা যে বললাম, আপনি তো হাসে উড়াই দিলেন, কিছুই মনে করলেন না, ওইটা কি করবেন? আমি তো দুধ সব ফালতু কথা, কি মনে করবো, যা খুশি তাই করুক। তখন খুব একটা গুরুত্ব দেই না। তখন আমার ননাসে জামাইরে বলছে, যেই না আমারে বিয়ে দিছে তারে বলছে, বলার পরে সাথে সাথে তারাই যায়, তখনই যায় ওইটারে ছাড়াই আনছে, ওইখান থেকে বিদায় দিয়ে তারা আনলো। আনার পরে যাক, এরকম আমাদের সংসার চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে কুরবানি ঈদের দিন 1 বছর হয়ে আসে। 1 বছর 10 মাস পুরা হয়ে যায়, বড় মেয়েটা পেটে থাকে। হঠাৎ করে আমার শাশুড়ি মারা যায়। তাই ঈদের দিনে আমার শাশুড়ি হঠাৎ করে জায়নামাজের ভিতরে মানে শেষ মোনাজাতে সে মারা যায় কুরবানি ঈদের দিন। সেও মরে যেদিন, সেদিনই আমার আবার ব্যথা উঠে। একই দিনে আমার শাশুড়ির আমি দেখতে যাইতে পারি না। আমি আবার হাতে টুপি সেলাই করতাম, তো ঘরে বসে থাকবো, তাতে যদি কাজ করি 2টা পয়সা আসলে উপকার হয় সংসারে। এটার জন্য টুপি সেলাই করতাম আপদ বিপদের জন্য। তার মারে যে দেখতে যাওয়ার কথা বাড়িতে, বোনেদের কাছ থেকে খবর আসলো, বোনেদের কাছে তখন আর্থিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তার হাতে 1 পয়সাও ছিল না যে তার মার লাশটা যায় দেখে আসবে। পরে চিন্তা করলাম যে এখন যদি না দেখতে পারে, তা এই মুখটা জীবনও তার দেখা হবে না। তখন টুপি সেলাই করার টাকাটা আমি উঠাই না, তারে দিয়ে বাড়িতে পাঠাই, তা বাড়িতে যায়, তাহলে আমার হাতটা খালি হয়ে গেল। কিন্তু বিপদের সময় যে আমার হাতে টাকা দরকার, সেই একটা টাকাও আমার হাতে নাই। তা সে দেখেও গেল যে আমার বাচ্চারা এরকম পেটে কি ব্যথা উঠছে, দেখেও সে গেল। অথচ ঘরে 1 মুঠ চাউলও নাই, বাজার সদাই কিচ্ছু নাই। পাশের বাড়ি কিন্তু আমার ননাসে থাকে, তার উপরে দায়িত্ব দিয়ে গেল। পরে রাতে ব্যথা উঠে সে তো গেল গিয়ে, সকাল 5টার দিকে আমার বড় মেয়ে হয়, নাম নীলুফা, ও হয়। 3 দিন পরে 4 দিনের মিলাদ পরে মনে আসে আমার বাসুদের নিয়ে আসলে, আমি কুরবানি ঈদের গোশত থাকে তা রান্না বাড়া করে তাদের খাওয়াই দিই। খাওয়া দেওয়ার পরে বাসুরে চলে যায়, কিন্তু সে শুনতে পায় সবাই বলে যে তোমার তো মেয়ে হয়েছে, 1 মা গেছে, আরেক মা আসছে, তোমার লক্ষ্মী ঘরে আসছে, তা যাক তুমি সবারে মিষ্টি খাওয়াও। তখন উঠে বললো যে মিষ্টি খাওয়াবো তো দূরে থাক, ওর মুখই আমি দেখবো না। আপনার হাজবেন্ড বলতেছে? হ্যাঁ। তো তখন বললো যে কিসের জন্য? কয়, এই সন্তান এটা আমার না, ওহো, এই মেয়ে আমার জন্মের না। সে বলল, তা তখন এই মেয়ে জন্মের না বলে সে চলে গেল। তখন জিজ্ঞাসা করলো সবাই যে মেয়ে এই তার জন্মের না, তাহলে কার জন্মের? যে বিয়ে দিছে তার জন্মের, মানে বড় ভাই। আর তার বোন জামাইয়ের, দুলাভাইয়ের কথা বললো। সবাই বললো যে 1 বছর পর্যন্ত তো তোর সাথে কোনো সম্পর্কই ছিল না, আমরা কত আটকুরা পর্যন্ত বলছি, কত বাঞ্জা বলছি, তাইলে 1 বছর পরে যখন তোদের সম্পর্ক হয়েছে, তার সন্তান হইতে তো পুরা 2 বছর হয়ে আসলো, 2 বছর পরেই
মেয়েটা হইলো, তাহলে তুই কিভাবে করে এই কথাটা বলস, কোন জোর গলায় এই কথা বলস? কয় আপনারা যা খুশি তাই বলতে থাকেন, কিন্তু ওরা আমার গ্রহণ করে নেওয়া সম্ভব না। তখন আর আমার বাজার আর কিচ্ছু দেয় না। তখন কি করবো, বাড়ির নিরে বলে দেয় যে ওরে, সে তো আমার নাম রাখছে নেহার। তখন বললো কি যে ওরে ঘরে থেকে বাইক করে দেন, নাম ধরে বললো ওরে ঘরে থেকে বাইক করে দেন, তালা মেরে ওরে ঘরে থেকে বাইক করে দেন। তখন বাড়ির নিয়ে আমার এক কাপড়ে বাইক করে দেয়। জীবনের চরম পরিণতি আসলে এরকমই হয়তো বা হয়। আমি একটু আগে এই ভদ্রলোকটিকে ভদ্রলোক বলে অন্যভাবে দেখেছি। এটা আসলে অনুমান করা যায় না আসলে জীবনের কোন পর্যায়ে কে ভদ্র, কোন পর্যায়ে কে অভদ্র। এখন মনে হচ্ছে চরম অভদ্র একজন মানুষ। মানে জীবনের গল্প আসলে এরকমই। এই নদীর যেরকম একুল ভেঙে ওকুল গড়ে, এরকম একটা ব্যাপার থাকে না যে এই পাশটা ঘোলাটে ও পাশটা সুন্দর। ঠিক 5 মিনিট পরে বলুন তারপর। তারপরে ওইখান থেকে যাকে আমরা বাইক করে দেয়, বাইক করে দেওয়ার পরে এই বাচ্চা নিয়ে আমি তখন খুবই বেড়ে আর এদিক দিয়ে পেটের খিদা, মানে বাচ্চারা হওয়ার পরে এত খিদা বাড়ছে যে বলার বাইরে, কিন্তু খাবারেরও অনেক অভাব। তখন এই বাচ্চাটা কুলে করে নিয়ে না পারতে আমি কি করবো, এটা লজ্জার ব্যাপার, লজ্জা করেও লাভ নাই। তখন আমার বাধ্য হইয়া 10 জনের কাছ থেকে চাই আমার খাইতে হয়েছে ভিক্ষা করে। 10 দুয়ারে চাই চাই ভিক্ষা করে খাইছি। তো বেশিরভাগই মানুষের দূর দূর করছে যে জোয়ান মহিলা ভিক্ষা করে খায়, কাজ করে খাইতে পারো না। তো বললাম দেখেন এখনো আমার কাঁচা নার শুকায় নাই, বাচ্চারা হয়েছে। কই এরকমই হয়, তোমাদের খাতালাতে হয়। তোমরা কি দেখে যে বেটাদের কাছে বিয়ে বসো, কি দেখে যে দেখে শুনে বিয়ে বসো না, 2 দিন পরে ফালাই থুয়ে জায়গায় একটা ধরাই দিয়া হাবি জাবি মানুষের নানা রকমের। আচ্ছা, আমি একটু আমার খুব আগ্রহ হচ্ছে জানার জন্য, আপনার বাবার সাথে যোগাযোগ করেছিলেন? আপনার গ্রামে যে বাবা থাকলো কিংবা আপনার মার সাথে কি যোগাযোগ করেছিলেন? না, তখন তো আমি কেউরে পাইনি। আমি তো ছোট থাকতে যে হারাই গেছি, তখন তো কেউরে পাওয়া হয় নাই তখন। আপনার মার সাথে যোগাযোগ না না। ভাইটার কি হলো? বাইটারে তো নিখোঁজ হয়েছে বললাম, জমক ভাই যে হাসমত হয়ে গেল। হ্যাঁ, ও তো হারাই গেল, ওরে তো পাইলাম না। যাই হোক, আপনি এখন ভিক্ষা করে যেভাবে হোক আপনার মেয়েটাকে নিজের বাঁচার জন্য আপনি চলছেন। চলছি। তো চলার পরে আস্তে আস্তে মেয়ের মনে হয় 6-7 মাস হয়ে আসলো। ওর পরে তখন বাবা বলে ডাকতে পারে, একটু একটা দুইটা কথা বলে। ওই সময়টা আপনি কই থাকতেন? তখন আমি এই মাদারটেক এলাকা মানে গোরান এলাকায় থাকতাম। আজও পর্যন্ত সেই এলাকা মানে নাম করা হয়ে গেছে। সবাই বলে যে এই মেয়েটা কত যে কষ্ট করছে বলার বাইরে, আমরা হইলে সহ্য করতে পারতাম না। ওইখানে কি কোন জায়গায় থাকতেন? কোনো ঘরে থাকতেন নাকি? না, ওইখানে ঘরে থেকে তো আমার বাইকেই দেওয়া হয়েছে। পাকঘরের ভিতরে পড়ে থাকতাম সারাদিন। পরে সবাই রান্না বাড়া করে কাম কাজ করে ঘরে চলে যেত। তা পাকঘরটাই তো খালি থাকতো, একটা ড্রাম ছিল। তাই এই ড্রামটা চিপে কোন রকম রাতটা কাটাইতাম, মেঘ বৃষ্টির দিন। আর হ্যাঁ, মেয়েটারে নিয়ে ওইখানে থাকতাম। তাই এরকম থাকতে থাকতে 7 মাস যখন হয়ে আসে, তখন আশেপাশে মানুষেরা তো দেখে, তা মাদক চেয়ারম্যান এরা দেখে সহ্য করতে পারে না। তখন তারা খবর দেয় তো ও কই আছে, ওরে ধরে আনবি। তখন আসলে সবাই ঘেরাও দিয়ে ধরে মারার জন্য। তা ধরলে তখন আমারও খবর দেয়। পরে কয় কি হয়েছে, তুই মেয়েটারে এরকম ছড়ি করে তুই ফালাই তুই গেলি গিয়া এই অবস্থা। মেয়েটা দেখতো না খাইতে খাইতে কি অবস্থা হয়েছে। এমন মেয়েরে কি এমন মানুষে অত্যাচার করে, এত কষ্ট দেয়। হ্যাঁ, তারে বলতেছে। পরে কয় দেখেন বলে তো লাভ নাই, আমি চাইছি ছেলে, সে জায়গা মেয়ে হয়েছে। তা মেয়ে তো এটা আমার না। সে নাকি কোন কবিরাজের কাছে শুনছে যে তার যদি পরিবার হয় প্রথম ছেলে হবে। সে কথা শুনে তার উদ্দেশ্য হয়েছে মেয়েটা আমার জন্মের না। কবিরাজে তো বলেই দিছে আমার জীবনে ছেলে আসবে, মেয়ে আসবে না। তা এই মেয়েটা আসলো কই থেকে? স্টোরি ম্যান, অবাক হয়ে যাচ্ছি যে মানে এগুলো সম্ভব। আমরা আসলে আমাদের জায়গাটা থেকে না মূল্যায়ন করতে পারবো না। এগুলো হয়, এগুলো সম্ভব। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এরকম মানুষ এখনো অসংখ্য আছেন, যাদেরকে আমরা যারা মিডিয়া নির্ভর মানুষ কিংবা যারা মিডিয়া দ্বারাই আমরা প্রতিনিয়ত নিয়ন্ত্রিত হচ্ছি, আধুনিক মানুষ বা সচেতন মানুষগুলো দাবি করি, তাদের কাছ থেকে শুনলে মনে হবে যে আমরা মঙ্গল গ্রহের গল্প শুনছি। আসলে বাস্তব জীবনটা এটাই। ওকে, তারপরে যাক সবাই ধরার পরে বলে ঠিক আছে তোর মেয়ে না বুঝলাম, এই মহিলা তাহলে অন্য জায়গা থেকে নিয়ে আসছে, তাহলে তোর রক্তের সাথে তোর মেয়ের রক্ত আমরা মিলাবো। যদি রক্ত পরীক্ষার পরে যদি মিলে যায়, তাহলে কিন্তু জুতার মালা গলা দিয়ে এই মহল্লা তো তোরে সবাই চিনে। জুতার মালা গলা দিয়ে এই মহল্লা তোরে আনতে হবে। কিন্তু ওই রক্ত পরীক্ষা মানে যেটা বোঝাচ্ছে এটা হলো ডিএনএ টেস্ট বলে যেটা। যাই হোক, হ্যাঁ, তারপর? আর
যদি দেখা যায় যে না এটা তো রক্তের সাথে বনে নাই, তাহলে মেয়েরে তুই সাথে সাথে আমাদের সামনে তখনই তুই ছেড়ে দিস, কোনো সমস্যা নেই। তারপরে ওই জায়গা থেকে তখন রক্ত পরীক্ষা করবে কি, তখন আমার বললো কি যে এই তোমার মেয়েরে নিয়ে আসো। আমি যাই মেয়ে আনি। তো এত মানুষের ভিড়ে, ওইখানে অনেক মানুষ, 30-40 জন মানুষ আছে ভিড় করা। এই মানুষের ভিড়ে যখন আমি বাচ্চারা নিয়ে যাই, This track was downloaded from FusionBD.com. তখন ডাইরেক্টলি শুধু বললো কি আব্বু আব্বু বলে একটা ঝাঁপ দিয়ে তার কুলে চলে গেছে। আপনার মেয়েটা হ্যাঁ, কত বছর বয়স তখন? তখন এত পুরা মানে বছর হয়নি এখনো, হ্যাঁ, 1 বছরের মতো বয়স। হ্যাঁ 1 বছরের মতন হয়ে আসছে। আহা। তা মানে আব্বা আম্মু সব ডাকতে পারে। তা তখন মানে ঝাঁপ দিয়ে কুলে যায়, কুলে গেলে তখন সবাই জাগর দিয়ে উঠে, কিরে দেখতো রক্ত রক্ত রে চিনি, তুই তো অস্বীকার করলি, তো রক্তটা তো পরীক্ষা করবো দূরে থাক, এটা আল্লাহ পাকের নীলা খেলা। রক্ত পরীক্ষা করার আগে দিয়ে ঝাঁপ দিয়ে তোর খুলে আসছে। এত মানুষের ভিতরে আমাদেরকে বাপ বলে ডাকতে পারতো না, স্বীকার করতে পারতো না। তোর তো দেখেও নাই। হ্যাঁ, তুই তো মেয়ের চেহারাও দেখোস নাই, যে মানুষ হয়েছে মানুষের বাচ্চা নাকি এর বাচ্চা, তুই তো তাও দেখোস নাই, কেমন বাপ তুই। পরে কয় ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন এরা আবার ঘর ঠিকঠাক করে দেয়, আমারে বলে অনুরোধ করে। আমি বলি না, তার সংসার করা আমার সম্ভব না। আমি ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি, এর জীবনে প্রথম ধাক্কা যখন খাইলাম আমার মনে হয় না আর কপাল আমার সুখ শান্তি আছে। কয় না, আমরা দেখি, আমরা তো এই এলাকায় আছি, তুইও তো এই এলাকায় আছস, যা সেটা আমরা দেখবো, তুই থাক। তখন তার কাছে থাকি, থাকার পরে পুরা 3 বছর ভালোই থাকি তার কাছে। 3টা বছর থাকার পরে হঠাৎ করে হে আবার আরেকটা বিয়ে করে। ও ও ও তো বিয়ে করে, বিয়েটা তার দোষে করে না করে, আমার ননার সে জামাই, সে লাইন করে একটা মেয়ে সুদ্ধা বিয়ে করে আনে, ভাগাই আনে, আরেক স্বামীর তলে থেকে আনে। আমার ননার সে জামাই আরেক স্বামীর তলে থেকে মহিলারা বাচ্চা সুদ্ধা নিয়ে আসে। মহিলাটা দেখতে খুব সুন্দর, মেয়ের নাম শিল্পী। আর ওই যে আমার ননার সে জামাই যে বললাম যে আমাদের বিয়ে দিছে, যার কাহিনী বললাম, তার নাম রফিক। এখন মনে পড়ছে, তার নাম রফিক। সেই আনে ভাগাইয়া। তা আনার পরে তার বউ বলে কি যে ভাই তুই আমার জীবন বাঁচা। তো কিভাবে? তুই এই মহিলারে বিয়ে কর, বিয়ে করলে তোর আমি কিছু ক্যাশ দিব, তা দিয়ে তুই চলে ফিরে খাইতে পারবি, বাঁচতে পারবি। তা তখন সে রাজি হয় না, তার বোনের কারণে রাজি হওয়া লাগে যে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, যাক গেলে আমার যাক। তখন করার পরে সেও বেশি দিন ঠিক থাকতে পারে না, টিকা থাকে না। তা কতদিন পরে তাদের ভিতর কাজে জোরগা মারামারি করতে করতে একদিন মার খাই, একবারে নিজেই চলে যায়। মেয়েটার এতিমখানা দিয়ে নিজে পাকিস্তান চলে যায়। তো এইভাবে করে তো 2 জন কাটিয়ে গেল, আমি তো আছি। পরে 4 বছরের মাথা আমার আবার ছেলে আসে পেটে। ওই যে ছেলে এখানে আসছিল, তারেক নাম, ও আসে। এখানে আমাদের শ্রোতারা বুঝতে পারবেন না, আমরা গল্পের প্রয়োজনে ওনার পরিবারের সমস্ত মেম্বারের সাথে কথা বলেছি। তারেক এখানে এসেছিল, তারেকের সাথে আমরা কথা বলেছি। হ্যাঁ, তারপর পরে আমার ছেলে পেটে আসে, আসার পরে 3 মাস হয়। 3 মাসের মাথায় আমার জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার যে গর্ভের সন্তানটা কয় মাস হয়েছে? তো কিসের জন্য জিজ্ঞাসা করে আমি জানি না। সে আবারও চলে যাওয়ার প্রোগ্রাম নিছে। তা তখন আমি বললাম যে 3 মাস। মিথ্যা কথা বলো কেন? আমার গর্বে আমি জানি না, তুমি জানো? তখন কয়েকদিন পরেই আবার বাড়িওয়ালার কাছে তারে বললো কি যে দেখেন আপনার ঘরের ভিতর যত মাল সামান আছে সব রাখা ওরে বাইক করে দিবেন ঘরে থেকে। একই কাহিনী। হ্যাঁ, তো ঘরে থেকে যখন বাইক করে দেয়, বাইক করে দেওয়ার পরে একই অবস্থা। যেমন প্রথম ছিলাম ডালিয়াদের বাসা, ওই বাসা ঘরের সংসারে যাই জিনিস যা করছি সব গেল আমার। দ্বিতীয় গেলাম রাজিয়াদের বাসা, রাজিয়াদের বাসা থেকে ছেলে পেটে আসলো, ওই বাসারও জিনিসটি আমার গেল সব। তাই এরকম খালি সংসারটারে ধ্বংস করে। এমন কত কত ছেলেরা যখন পেটে আসে 3 মাস এরকম রাস্তায় ঘুরি গাড়ি ভিক্ষা করে খাই, চলে ফিরি। লাস্টে 3 মাস ঘনে আসে, তা ব্যথা উঠে, ব্যথা উঠলে তখন দৌড়ে যাই আমার ননাসের বাসায়। মানে এই বাসা থাকি ওই পাশের বাড়ি, একবারই পরের বাড়ি আমার ননাসেরা থাকে, বড় ননাসে। ওটা কোন এলাকায় ছিল আপনাদের? ওইটা একই এলাকা। নামটা একটু বলেন তো। গোরান ছাদরা মসজিদ। হ্যাঁ, আচ্ছা, তারপর ওই একই এলাকায়। সব কাহিনী এক জায়গায়। তারপরে ননাসের কাছে যাই, যাওয়ার পরে ননাসের বললাম কি যে আপা আমার মেয়েটা তো না খাওয়া, তা কয়টা ভাত দিবেন? ইস ভাতার নাই কিছু নাই, আবার ভাত খাইতে আইছে। এই নানা রকমের কথাবার্তা বললা, আমার মেয়েটার কয়টা ভাত দিল না।
না দেওয়াতে আমি আবার ওই যে টুপি যে সেলাই করতাম ওইখান থেকে টাকা উঠে আনলাম, কিছু পাইছি। ওই টাকাটা নিয়ে বিপদে কালে আমারও পেটে খিদে, তখন অনেকদিন জগৎ না খাওয়া খাইয়া কেউ দেয় না, এইভাবে তো আর থাকা সম্ভব না, শরীর একবারে নিঃশক্তি হয়ে গেছে। পরে ওইখান থেকে টাকা পাওয়ার পরে তখন একটু সস্তাই ছিল, চাউল আনলাম 1/2 কেজি 5 টাকা দিয়ে, মোটা চাউল আর লাল শাক আনছিলাম। দূর খেলাছে এটাই আইনা ভাজি করে ভাত আমার মেয়েরে খাওয়াইলাম। খাওয়ানোর পরে 1 নলা আমি মুখে দিছি। দেওয়ার পরে আমার মেয়েটা অবুঝ, সে আস্তে আস্তে মানে আমার ননাসের ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। তো মাটির ঘর ছিল তাদের, এই ঘরে দরজার সামনে যাই বুঝতে পারে না, পেশাব করে দিছে। এখানে এইখানে পেশাব করলো কিসের জন্য? এটার জন্য আমার ননাসে ঘরে থেকে লাথি মেরে একবারে উড়ানে ফালাই দিছে। আমার মেয়েরে বৃষ্টির দিন লাথি মেরে ফালাই দিছে। মেয়ে আমার বুকের ভিতরে ব্যথা হয়েছে অনেক, তো কান্দাকাটি এই অবস্থা। পরে পাশের ঘরে মহিলা বললো যে এমন একটা কাজ আপনি করতে পারেন, অবস্থা ভান এমন একটা শাস্তি দিতে পারেন না, সে হয়েছে ভারী মানুষ, আপনি তো ভাইয়ের বউ। কি ভাইয়ের বউ? আমার ভাইয়ে ফালাই দিয়ে গেছে গা, হ্যার ভিতরে আবার বাচ্চা নিছে, হ্যাঁ বাচ্চা নিতে বলছে কিসের জন্য? তুমি তো একটা মেয়ে হয়েছে, পরে ফালাই দিয়ে গেছে, আবার ফিরে কিসের জন্য আরেকটা নিল? তা যাক, হেরো অনেক নানা রকমের কথাবার্তি না খাসরা অনেক কথাবার্তি বলছে। বলার পরে তখন ধৈর্য ধরে রয়েছি, তখন তারা জায়গা দিল না। তখন যে ননাসে বিয়ে দিছে তারা থাকে ক্যান্টনমেন্ট, ওইখানে যাই আটতে আটতে। এই মেয়েটার কুলে করে নিয়ে আটতে আটতে পরে ওইখানে চলে যাই। ওইখানে যাওয়ার পরে তখন ননাসতে বলি যে আপা আমার একটু ঘরে জায়গা দেন, এরকম ব্যথা আমি আর সহ্য করতে পারতাছি না। আপার বাসা বড় আপার বাসায় গেছি, জায়গা দেয় না, আপনার কাছে আসছি, তোরা আমি জায়গা দিতে পারি 1 সপ্তাহে। তো কি কয়, তোর মেয়েটারে পালক দিয়ে দিতে হবে, মেয়েটারে এখানে পালক দিবি, আর তোর সন্তান যেই হোক লবণ খাওয়াই মাইরে ফেলবি। তা লবণ খাওয়াই মাইরে ফেলবো, তখন তো আমি ব্যথায় মানে অসহ্য হয়ে গেছি। তখন তার ভিতরে আমি বলছি যে আচ্ছা আপনি তো 4 জন, আপনি যদি 1 জনটা মাইরে ফেলতে পারেন, আমি তো দুনোরারে মাইরে ফেলবো, কোন রাজি নাকি? তখন সে গালাগালি করলো, চোরের মার বড় গলা, কত বড় শ্বাস, মুখে মুখে আবার তর্ক করে। তখন কি করবো, ওই শিকার গেলাম যে ঠিক আছে যেই হোক আমি মাইরা ফেলবো ওরে, আর মেয়েটা আমি পালক দিয়ে দিব, আমার জীবন তো বাঁচান লাগবে, আমি ব্যথা সহ্য করতে পারি না। প্রসব বেদনা যে কি হ্যাঁ, জিনিস। তারপরে ঘরে জায়গা দিল, আমার কাজ দিল, বললো কি এই ড্রাম গুনে পানি থাকে না তো 5-6টা ড্রাম আছে, কই এই ড্রাম সবটি ভরবি, ড্রাম বালতি এটি ভরবি, ঝাড়ু দিবি, ঘর মুছবি, রানবি, এটি বললে তারা ছবি দেখতে বাইরে গেল, চলে গেল ঘরের ভিতর থিয়া। এই নিয়ে তো ব্যথা সহ্য করতে পারি না, তারপরে এই ব্যথা নিয়ে এই কাজ করি, কাজ করতে করতে সব কাজ শেষ হয়ে যায়। মাগরিবের আজান দেয়, মাগরিবের আজানের আগ দিয়ে ছেলে হয়। তা আবার দায় যে আছে ডায়াবেটিস, তারা আবার নিষেধ করে যায় যে যদি ডাকে যাবা না। তা তার আবার মেয়ে ছিল, মেয়েটা আবার খুব ভালো ছিল, নোয়াখালী বাড়ি। সে মেয়েটা বলে তুমি তো একটা মানুষ, আল্লাহ পাক যদি আমার এরকম কোনো একদিন দেয়, তখন যদি আমিও বিপদে পড়ি, তুমি না থাকো সামনে, তখন কি করবা? একজনের উসিলাতে আরেকজনে বাঁচে, তুমি যাও। পরে মহিলা আসে, আসার পরে ছেলেটা হয়। তারপরে ওই যে মনের ভিতর ভয়, হে ভয়ে তারা আসার আগে দিয়া আমি তখনই রক্তহানির কাছে আমি ছেলে মেয়ে দুনুরারে কুলে নি, মেয়েটারে এই পাশে কুলে নি, ছেলেটারে এই পাশে কুলে নিয়ে অগরে নিয়ে 8টা আমি বেরিয়ে যাই। ওই সময় বেরিয়ে যাই, তো বাইরে যে যাই 8টা আমার কোনো হুঁশ জ্ঞান নাই, কান্তাছি যে আল্লাহ তুমি আমারে এরকম নিদানে ফালাইলাই, এরকম সময় আমার ফালাইতে গেল। আমি যা তো যে স্বামী চিনতাম না, কোনো রান্না বাড়া জানতাম না, কুড়া বাছা জানতাম না, কোনো কাজই জানতাম না, সেই স্বামী আজকে আমার রান্না বাড়া কুড়া বাছা সব হাতে ধরে শিখে এভাবে করে ফালাইতে গেল গা। মনে মানে অন্য ধ্যানে পড়ে রয়েছি। পরে আস্তে আস্তে কাজী নজরুল ইসলাম এতিমখানা আছে না, ওইখানে চলে গেছে গা। আমার পায়ের মানে যত চারি আছে সবটি উঠতে গেছে, উষ্টা খাইতে গেছে, রক্তে ভরে গেছে। পরে এই অবস্থা যাওয়ার পরে তাদের বলি যে দেখেন আপনারা তো পোলাপান রাখেন এইখানে, আমার বাচ্চা 2টা যদি আপনি রাখতেন, আপনারা এখানে আমি আয়া হিসাবে কাজ করতাম, মাংনা খালি কয়টা ভাত দিয়ে রাখছেন, আর বাচ্চা 2টা এখানে থাকবো, আমার বাচ্চা আমি দেখলাম, আপনার পোলাপানটি আমি দেখে রাখলাম। সে বললো কি যে দেখো তোমার মেয়েরে রাখতে পারো কিন্তু ছেলেরা না।
তখন আমার মেয়ে ছাইরে আর আমি যাইতে পারলাম না। তো মেয়েটারে ছাইরে আমি চলে যাবো, কানবো, মায়ের ঠেলা আর আমি দুজনরে নিয়েই আবার সেই গোরান এলাকা চলে গেলাম আস্তে আস্তে। যাওয়ার পরে ওই যে বাসা থেকে বাই করে দিল, সেই বাসা মেঘ বৃষ্টির দিন, তখন রাতেও বৃষ্টি হয় দিনেও বৃষ্টি হয়। কি করবো, পাগরের ভিতর বৃষ্টি ঢুকে, তখন কাপড়ে আসলি দিয়া দুনোটারে জাবরায় ধুইরা এই বৃষ্টির ভিতরে ভিজা কাফাইতেছে, দুনোটারে নিয়ে পরে বসে দিন কাটাই। এরকম করতে করতে অনেক দিন চলে যায়, ছেলে 25 দিন হয়ে যায়। তখন আবার বাইরে যায়, সকাল হইলে একটু একদিন রোদ উঠে, সেদিন বাইরে তাদের দেখি যে কিছু ছায়া চিন্তা আনতে পারে কিনা। ওইখান থেকে পরে আরে বন্ধু লাগে, সে দেখে হ্যাগর বাসার সামনে যায় পড়ে যায় যায়, তো ভাই আমার কয়টা ভাত দিবেন, আর আমি সহ্য করতে পারি না। হার বউ কয় হ্যাঁ নিজেরা খাইতে পারি না, হারে ভাত দিব। কোন জায়গা থেকে জঞ্জাট জুড়ে আনছে, সরাও এখান থেকে। পরে সেও অনুরোধ করে, তারপরে তার পরিবারে ভাত দেয় না আমারে। না দেওয়াতে তা আমি আবার একজনের ধর্মের বোন ডাকছিলাম, তার কাছে যাই, যাইয়া বলে কি যে আপা আমার একটা বালতি দিবেন, আমি একটু গোসল করবো, কতদিন ধরে গোসল করি না, একটু গোসল করি। সেও আমার বালতিটা দিল না। না দেওয়াতে ওইখান থেকে যাকে আসে পড়লাম, কেউ ফিরে চাইল না। এই কাপড়ে থাকি তেল দিয়া। পরে একজনের কাছে ইয়া চাই, ভাত চাই, ভাত তো দেয় না। পরে খাদিটা ধুইয়া, মানুষে পাকঘরের ভিতরেই তো থাকি, তা খাদি ধুইয়া এরপরে পাতি মানুষে ফ্যান দেয়, এই ফ্যান টুক খাইয়া খাইয়া থাকি। এরকম করে খাইয়া থাকতে থাকতে 25 দিনের মতন কাটাই। কাটানোর পরে এই হ্যারে ধুইরা আনে তার বন্ধু, যে ভাবির এই অবস্থা। তখন শুনে যে ছেলে হয়েছে, ছেলের কথা শুনে তারপরে ফেরত আসে। তাও সেদিন আসে না, পরের দিন আসে। তাই হার কাছে 150 টাকা দিয়ে পাঠায়, 2 সুট পোশাক দিয়ে পাঠায় ছেলের জন্য। করে বলেন যে এই টাকাতে কিছু কিনা খাইতে, আমি কালকে আসতেছি। পরে আসে, আবার সাথে সাথে আবার পাবলিক জমা হয়ে যায় তারা মারার জন্য। তো তখন আমি আর কিচ্ছু বলি না, না বলে শুধু পাবলিককেও করি যে দেখো তোমরা মারধর করো না, তোমরা কি আমার বিপদের সময় কেউ এক থাল ভাত দিয়ে সাহায্য করছো, না কেউ ঘরে আমার একটু জায়গা দিছ? কেউ তো কোনো জায়গা দাও নাই, কেউ খাওয়ান দিয়েও সাহায্য করো নাই, অথচ আলগা মারধরি করো। ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস। হ্যাঁ, এটা বলে তখন বাচ্চা দুনোরারে তার সামনে দিয়ে আমি আত্মহত্যা করার জন্য গাড়ির নিচে যাই ঝাঁপ দিতে। তখন সেই কারণে জন্য ফলো করে দেখে তখন আমারে বাসের নিচে থেকে আমার ধাক্কা মেরে এই পাশে থেকে ওই পাশে ফালাই দেয়, নাহলে আমি বাসের তলেই আমি পড়ে যাই। দেখো ওইখান থেকে উঠে না, তখন আবারও হাতে পায়ে দুইটা অনুরোধ কইরা ঘর নেয়। তখন তো কিছুতে রাজি হই না, আবারও মিলাই দেয় হেরা আশেপাশে মানুষেরা, কই এই শেষ দেখো। তখন মিলাই দেওয়ার পরে যাক, তখন ভালোই থাকি। এরকম করে থাকতে থাকতে আমার বড় মেয়েটার ডায়রিয়া হয়, ঢাকা মহাখালী নিয়ে যায় ভর্তি করাইতে। ওইখান থেকে এক বিদেশি আমার মেয়েটারে দেখে, মোটা কাটা গোলগাল চেহারা, তো দৌড়াদৌড়ি করে, হাসে খেলে, দেখে খুব পছন্দ করছে। করার পরে জিজ্ঞাসা করলো, তা আমার ইতিহাস শুনলো কিছু, ছোট থাকতে হারিয়ে গেছি। তারা মানে আমার দয়া করে একটা চাকরি দিল সেই মেডিকেলের। অনেক আগের কাহিনী, মানে 88 বন্যার এই 1 বছর পরের কাহিনী এটা। তখন দিদি সেটা আমার একটা চাকরি দিল, তখনই বেতন ছিল 4000 টাকা। আবার ওইখান থেকে একটু সুবিধা ছিল, চিকিৎসার সুবিধা, ঘরে টুকটাক জিনিস দিত, ওষুধ সবকিছু দিত। চাকরিটা করতেছিলাম, তাই মনে করলাম কি যে এখন খাওয়াই কেউ নাই, তাই এই টাকাটা যদি আমি ব্যাংকে ফালাই থুতে পারি 2টা ছেলে মেয়ের নামে, তো ওরা বড় হইতে মেয়ের বিয়ে দেওয়ার টাকাটাও জমা হয়ে গেল, তাদের ভবিষ্যতেরও একটা টাকাটা জমে গেল। এই উদ্দেশ্যে ঘরে যাই জিনিস করছি, তারপরে টাকাটা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। তখন আমরা ডালিয়াদের বাসা থাকি। ডালিয়ার মায় আবার খুব পর্দাপসী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার গরিবদের মাগনা কোরআন শরীফ আরবি পড়ায়। সে আবার যে কোনো জিনিস তৈরি করলে আমার না দিয়ে খাইতো না, নিজের মেয়ের মতন দেখতো। ডালিয়া মানে আপনাদের বাড়িওয়ালির মেয়ের নাম? হ্যাঁ, তারে তো আর অবিশ্বাস করা সম্ভব না। তা সেই কিন্তু আমার ব্যবস্থা করে দিল। আমি এত কিছু জানতাম না। বললো কি যে আমি যেখানে ব্যাংকে অ্যাকাউন্ট করছি, তুই ওইখানে অ্যাকাউন্ট করবি? তো বললাম হ্যাঁ করবো। তো অ্যাকাউন্ট করলাম, এই নীলুফা তারেকের নামে, 2 জনের নামে।
ছেলে মেয়ে আর নিব না, এই দুইটাই যথেষ্ট, আল্লাহ পাক যাক ভালোই মিলাই দিছে, বাপও পাইলাম মাও পাইলাম, জন বাপ মা হারাই ফেলছি, এই ডাইকে আমি ভুলে থাকবো। তো থাকি এই জায়গা থেকে প্রায় ছেলের বয়স 2.5 বছর হয়ে আসছে। তখন ডালিয়াদের বাসা থাকি জিনিসটা সব করছি, মুদির একটা দোকান দিছি, পরে ভ্যান গাড়ি কিনে দিছি, কয়টা রিক্সাও কিনছি, মানে ভালোই উঠে গেছি উপরে, মানে হাজবেন্ডকে কিনে দিলেন? হ্যাঁ, মানে কিছু টাকা পয়সা ভালোই আমাদের হয়ে আসছে, পরিবেশটা ভালো হয়ে গেছে। তখন আমার ননাসের যারা মানে বিয়ে দিছে তাদের চেয়ে অবস্থা আমাদের ভালো ছিল, সবার চেয়ে। ওই সময়টাতে আপনার হ্যাঁ। চাকরির সুবাদে? হ্যাঁ, তখন মানে আমাদের অবস্থাটা অনেক ভালো ছিল। তো থাকার পরে হঠাৎ করে একটা লোক আসে। আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা বারবারই বলি যে আসলে দেখুন, আমরা যেখানে শুরু করেছিলাম যে জায়গাটাতে, সেই গল্পটা এখন এত সুন্দর একটা জায়গায় এসে শেষ হয়েছে। জীবনের একটা পর্যায়ে এসে তারা অনেক ভালো আছে, একটা ছেলে একটা মেয়ে, মোটামুটি আমরা বলতে পারি আর্থিক সচ্ছলতা এসছে, সুখের একটা সংসার, এবং এই সময় একটা লোক আসলো এই ফ্যামিলিটাতে। এই ঘটনার আসলে কি হয় সেটা আমরা জানবো সংবাদের। তারা বলুন, আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি বললেন যে হ্যাঁ, হঠাৎ একটা করে লোক একদিন- আসলো। হ্যাঁ, হঠাৎ করে একদিন লোক আসলো, আইসা আমার চেহারাও দেখে নাই, আমি কুদা ব্যথা করি, পিছু থেকে বলতেছে যে দেখ মা, তোর তো জীবনে অনেক কষ্ট, তুই তো সুখের মুখ মাত্র দেখা শুরু করলি, কিন্তু তোর কপালে সুখ নাই, সামনের দিকে তোর বিশাল বড় একটা ফাড়া আসতেছে, তোর আপন মানুষই এই সর্বনাশটা করতেছে। তা তখন আমি বললাম, না, আপন মানুষ তো এমন কেউ নাই যে আমার সর্বনাশ করতে পারে। তখন 2 দিন পরে তার আমি বিশ্বাস করলাম না। সে আমার পিছে থেকে বললো যে তোর মারও তুই খুঁজে পাবি, কিন্তু এর ভিতরে দেখি তোর সমস্যাটা শুরু হয়ে গেছে। তখন লোকটা তো চলেই গেল, তাই ওই বাসায় থাকি, ডালিয়াদের বাসায় থাকি। থাকার পরে তার যে ছেলে মেয়েরা লেখাপড়া করতো, স্কুলের যে হেডমাস্টার সেটাই ছিল আমার চাচাতো ভাই। তা সে ডেলি আসতো, এসে দেখতো কি আমি কান্দাকাটি করি ঘরে। তখন একদিন বাড়ির নিরে প্রশ্ন করলো যে এই মহিলা কান্দে কিসের জন্য। যেদিনে আসে সেদিনে দেখি কান্দাকাটি করে, ব্যাপার কি? তখন কয়, ছোট থাকতে বাপ মা হারাই ফেলছে, সবার বাপ মা আসে দেখা করতে, আর বাপ মা আসে না, আজকে যদি আসতো বাপ মার আদর পাইতো, কত কিছু আনতো, খুশি থাকতো, এই আশা কান্দে। তখন নাম জিজ্ঞেস করলো, তাই আমি নাম বললাম, দেশে ঠিকানা জিজ্ঞেস করলো, বলতে পারি নাই, বাপ মার নামও আমি বলতে পারি নাই, তখন জানি না, শুধু ভাই বোনের নাম জানি, তাদের নামই আমি বলছি। বলার পরে তখন ছেলেরা বাড়ি গেল দৌড়ে, যে ঠিক আছে আমি বাড়ি যাই, দেখি এরকম তো আমার চাচাতো বোন আছে, তারও 2 ছেলে মেয়ে হারানো গেছে ঢাকা শহরে এসে। পরে বাড়ি যায় খোঁজ খবর নেয়, নেওয়ার পরে ঠিকই খবর পায়, বেরিয়ে যায় ওই জায়গা থেকে। তখন আমার ভাই আসে, ভাই আসলে ভাইয়ের আমি চিনি না, নানায় আসে তারও চিনি না। তাই আস্তে আস্তে আত্মীয় স্বজন অনেকজনই আসে, একজন একজন করে আসে দেশা থেকে, কেউ রে চিনি না। তখন কয় ঠিক আছে, আমার ভাইয়েরা আবার দিয়ে পাঠাইলো, তুমি যাই এবার নিয়ে আসো, যত খরচ লাগে মা দিল, পরে আমার নিয়ে গেল। তখন আমি যাইতে চাই না, নিয়ে আবার বেঁচে ফেলা, কে না কে চিনি না জানি না। তারপরও গেলাম, যে দেখি যদি খুঁজে পাইলামই, আশায় গেলাম। যাওয়ার পরে ঠিকই দেখি বিয়ে বাড়িতেও এমন মানুষ হয় না, এত মানুষের ভিড় আমারে দেখার জন্য। পরে গেলাম অনেক দূরে থেকে, মানে আমার নানি চাচাতো বোন সবাই আসে, সবাই পরিচয় দেয়, আমারা দেখেছি না, আমি চিনি না। তো ছোটবেলার চেহারা একই রকম রয়ে গেছে, পরিবর্তন হয় নাই। তা দেখে চিনতে পারে, কিন্তু আমি চিনি না। তা দূরে থেকে দেখতে পাই যে আমার মায়ের দাঁড়ানো, তখন ওই মারে দেখি আমি এক চিৎকার দিই, চিৎকার দিয়ে মারে জড়াই ধরি যে এতকাল তুমি কইছিলা। তখন মায়েও কান্দাকাটি করে, করার পরে মায়ে ওইখানে আমারে 10-12 দিন রাখে, চাউল হাবি জাবি অনেক কিছু দিয়ে দেয় আমারে। তো তখন ঢাকায় আসি, পরে দেখা করে ওর বাপের সাথে। আপনার মায়ের ওখানে গিয়ে কি পাইলেন? আপনার বড় ভাইকে পেয়েছেন? হ্যাঁ, তখন বড় ভাই ছিল, বাবাও ছিল। তা বাবা মার সাথে ছিল না, মায় যে মানে ওই হারায় যে হয়ে গেছে, তখন দেশের মানুষে মানে তারা অপবাদ দিছে যে তোর বউ ঢাকায় নিয়ে টাকার অভাবে দুজনে বেঁচে ফেলছে। এটা বলাতে বাবা আমার মারে ভুল বুঝে সাইডে চলে গেছে, সাইডে আরেকটা বিয়ে করছে, তাদের সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তা আমার একটা ছোট বোন থুয়ে বাবা চলে গেছিল। তা মায় অনেক কষ্টে সংসারটা টানিয়ে নিছে। তা ওইখান থেকে যাক পরে আমি গেলাম, খাওয়া দাওয়া বন্ধ করে আমাকে নাম বাবার একটু দেখতে চাই। গেলাম, বাবা পরে ঘরে বসতে দিল, ঘরে বসি নেই, ঘরে তোর মা আছে। আমি বলছি আমার মা জীবিত থাকতে আমি আরেকজন কিসের জন্য মা ডাকবো,
আমি যে পালছে তারই মা ডাকি নাই, আর সৎ মার আমি মা ডাকো কোনো দিনও না। তুমি কিসের জন্য আসলে সেটা বলো। তখন আমারে বললো, বলার পরে আমি বাবারে বুঝাইলাম যে না বাবা ভুল, এই কাহিনী, এই ব্যাপার, আমি কোনোদিন তোমার কাছে মিথ্যা কথা বলবো না। তখন বাবা আমার মুখের কথা বিশ্বাস করে আমার সাথে আসতে চাইলো। তো ঠিক আছে তুই বাড়ির যা, আমি তোর সাথে ঢাকা চলে যাব, থাকবো না এইখানে। তখন মানে আমি এখানে চলে আসি, তা বাবা আমার সাথে চলে আসবে দেখে আমার সৎ মা না কে যে এই কাজটা করছে আমি নিজেও জানি না। বাবা সবকিছু রেডি করছে, কিন্তু ভালো মানুষ হঠাৎ করে কে যেন ভান মারছে, নাক মুখ দিয়ে রক্ত উঠে পরে মারা গেছে। তা মারা যাওয়ার পরে আমার ফুবু আবার একটু কবিরাজি জানে, সে পরে দেখলো বালিশের ভিতরে তাবিজ আর 22টা না 23টা সুই পাইছে, বসি পাওয়া গেছে, আর যে পর্যন্ত হাঁটা চলা করে ওই পর্যন্ত তাবিজ গাড়া। আমরা এই পার্টে একটু আপনাদের সবাইকে আবার বলতে চাই, দেখুন যে গল্পটা আমরা প্রচার করছি এখানে, সেখান থেকে আমরা কনসিয়াসলি একবারে সচেতন ভাবি উনি যেটা বললেন সেটাতে আমরা বিশ্বাস করি না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এটা একটা সোশ্যাল প্রেক্ষাপট আছে, সামাজিকতার প্রেক্ষাপট আছে। সামাজিকতার প্রেক্ষাপটটা হচ্ছে এরকম, আমরা জানি জাদুটোনার একটা ব্যাপার গ্রামীণ সামাজিকতায় রয়েছে। আমরা এটাও জানি যে এই ব্যাপারগুলোতে অনেকেই বিশ্বাস করেন, কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আমরা এই পাঠটুকু প্রচার করছি এই শর্তে যে এটা একটা গল্প, এটা একটা জীবনের গল্প, জীবনে এরকমের ঘটনা ঘটেছে। যিনি আমাদের এখানে গেস্ট এসছেন তার বিশ্বাসের জায়গাটা এরকম, সেই বিশ্বাসের জায়গাটাতে আমরা রেসপেক্ট রেখে, শ্রদ্ধা রেখে আমরা এটুকু প্রচার করছি। কিন্তু একই সাথে আমরা এটাও আপনাদেরকে মনে করে দিচ্ছি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। হ্যালোইট 920 যে স্বকীয় সত্তা, সেই স্বকীয় সত্তা থেকে হ্যালোইট 920 এই পাঠটুকুতে বিশ্বাস করে না। কিন্তু জীবনের গল্পে যেহেতু এই জিনিসগুলো ঘটে, সুতরাং আমরা এটা প্রচার করছি ওই রেসপেক্টের জায়গাটা থেকে। ওকে, তারপরে ওইখান থেকে বাবারে নিয়ে আর আমি ফিরতে পারি না ঢাকা, আমার একাই আসা লাগে। কিছুদিন পরেই ঠিকই ওই যে কবিরাজটা বলছে তোর কপালে শনি আসতেছে, তা ঠিকই পরে আমার বড় ভাসুরটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন লাশ নিয়ে আমার মেয়ের বাপে তারপরে ননাসেরা সবাই যায় বাড়িতে, নোয়াখালী যায়, ট্রাক ভরে লাশটা নিয়ে যায়। তা লাশটা যে নিয়ে যাওয়ার পরে আমি যাইতে চাই, অত আমারে নেয় না। তা নেওয়া হয় না, তা আমার বলে তুমি এইখানে থাকো। তা আমি বললাম যে বাজার হাট নাই, কিছু নাই, তুমি চলে যাইতেছো, তা 2টা পোলাপান নিয়ে আমি কেমনে কিভাবে চলবো। তা আমি চলে আসতেছি, আমি 4 দিনের ভিতর চলে আসবো। তা 4 দিনের কথা বলে সে যায়, সবাই চলে আসে, তাদের কাছে যাই জিজ্ঞাসা করি ব্যাপার কি, সে আসে না কেন। আমাদের পোলাপানের পরীক্ষা, যার জন্য আমি চলে আসছি। পরে বলছি 4 দিনে মিলাদ পরে চলে আসছে। তা হয়তো দেশের বাড়ি ঘুরতেছে, কয়দিন পরে চলে আসবে। তখন আমার মুখ দিয়ে একটা কথা চলে আসছে, খারাপ কথা চলে আসছে। তখন আমি বলছি কি যে সে কি ওইখানে মিলাদ পড়াইতে গেছে নাকি হাঙ্গা করতে গেছে, এটাই বলছি। তা বলার পরে তারা আমারে দূরে মারলো, কত বড় সাহস এই ধরনের কথা বলস। তখন আমার ননাসে 2 ননাসে মিলে জুতা দিয়ে পিটাইলো। মার দূর পরে কয়দিন পরে এই যে না আসেই না, কিছুতেই আসে না। তা বাড়িওয়ালার কিন্তু এই দিক দিয়ে ঘর ভাড়া বাইরে যেতেছে, পুরা 2 মাসের ঘর ভাড়া বাইরে গেছে। হ্যাঁ আমার বাই করে দিল, বাই করে দিয়ে গতালা মারলো। তা জিনিস গুনে বললাম কি যে দেখেন আপনাদের একটা ঘরে থুয়ে দেন, নাইলে কারে উঠে থুয়ে দেন মাচাঙ্গের উপরে, তাও আমার জিনিস ক্ষতি করেন না, আমার কষ্টের জিনিস। আর অ্যাকাউন্টের বইটা আপনার কাছে থাকুক, আমি প্রত্যেক মাসে এসে আমি টাকা দিয়ে যাবো। মাসে মাসে টাকা দেওয়া লাগতো। তা তখন আমি রোডের রাজ্যকালী কাজ নিই, রাস্তা থেকে মানে রাস্তার যে রোড ঢালাই করে, এই ঢালাইয়ের কাজ করি, মানে ইট বালু টাই নাই, এই মাথা থেকে আরেক মাথা নিয়ে সব ফালানো লাগে পাতি ঘুরে। তখন বড় মেয়েটার কুলে আমার ছেলেটারে দিয়ে কয়টা খাবার ছিল না, চাউল ভাইজা ওদের দিয়ে তারপরে আমি কাজ করি, কাজ করতে থাকি। কাজ করতে করতে রাত 8টা বাজে যেত, বাসায় আসতাম, 40 টাকা রোজে কাজ করতাম করে বাড়িওয়ালার ঘর ভাড়া দিতাম। ঘর ভাড়া ক্লিয়ারও করছি, ব্যাংকের টাকাও দিছি আমি। দেওয়ার পরও তারা অস্বীকার করছে, তাদের আমি টাকা দিই নাই, জিনিস আমার ফেরত দেয় নাই, একটা জিনিসও দেয় নাই, আর আমার ব্যাংকের অ্যাকাউন্টের বইও দেয় নাই। তো ছবি ছিল ছেলে মেয়ের বসানো, ছবি দুটা তুলে তার ছেলে মেয়ের ছবি বসাইছে। যা তো আমি তো সেরকম লেখাপড়া জানি না আর বুঝিও না এত কিছু, সেই ব্যাংকে অ্যাকাউন্ট করে দিছে, সেই বই দিয়ে তারা টাকাটা উড়ে নিছে, 1,80,000 টাকা পাইছে। জায়গা দিল নাই, এই টাকাটা গেল মায়ের। আমি আরো উল্টা দাবি করতে গেছি, পরে হুমকি দিছে, ধরে মারতে চায়, ভয়ে আর যাই নেই। এরকম কাজ করতেছি, চলতেছি। আর ডালিয়াগো বাসায় একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচেই কোন রকম মাটি উড়ান, এই উড়ানের ভিতরে আমার ছেলে মেয়েদের নিয়ে ওইখানে রাতটা কাটাইতে কাটাইতে একদিন
এরকম সকালে 3 রাস্তার মাথায় আমি বসায় থুইয়া ছেলে মেয়েরা বসায় দিয়ে আবার কয়টা চাউল বাজা দিয়ে বসায় দিয়ে আমি কাজ করি। কাজ করতে করতে যেমন এই মাথা থেকে সেই মাথা যাই, আমি যখন মাটি ফালাইতে তখন আইসা দেখি আমার ছেলে মেয়ে একজনও নাই। এই বড় মেয়ে আর ছেলে এই পারেকে নাই। তখন খোঁজ করতে করতে পাগলের মতন হয়ে যায়। পরে ক্যান্টনমেন্ট যাই হ্যার বোনের বাসা, যাওয়ার পরে তাদের বলি, পরে হেরা স্বীকার করে না। আমার ভাইয়েরে কি করছস, দাঁড়া, উল্টা হেরা অপমান করে আমার ভাইয়েরে কি করছস, আমি থানায় কেস করবো, আমার ভাইয়েরে মারিয়া ফেলছে। অথচ তাদের ঘরেই কিন্তু রাখছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাগর ঘরে জায়গা দিছে, তাদের ঘরে জায়গা দিছে কি প্রথম ঘর, তারপর হয়েছে পাকঘর। পাকঘরে কত জায়গা ছিল, একটা চৌকি বিছানো ছিল, 3 জন থাকতে পারে। সে ঘরের ভিতর তার ভাইয়ের পোশাক পাতি সব লুকাই রেখে, তার যে ভাই মারা গেছে বড় ভাই, তার কিভাবে যেন কারেকশন হয়ে গেছে আবার ছোট ভাইয়ের সাথে। আর তাদেরও ইচ্ছা যে আমি হচ্ছে এতিম, আমার প্রতিবাদ করা কেউ নাই, যার জন্য তাদের ইচ্ছা তাদের দেশের মেয়ে, তার ভাইয়ের বউ আর তার 4টা সন্তান আছে, তো এটি কই যাইব, তাই হারে হে গ্রহণ করে রাখো। মানে আপনার হাজবেন্ডের সাথে বিয়ে দিয়ে দেন? হ্যাঁ, বিয়ে দেওয়ার আগে দিয়ে তারা পাকঘরের ভিতর তাদের দুজনের জায়গা দিছে। পাকঘরটার ভিতরে বিয়ে দেওয়ার আগে দিয়ে জায়গা দিছে। জায়গা দেওয়ার পরে তো আমরা হুমকি দিলে ভয় দেখায় আমার ভাই ক্যান্টনমেন্ট। আপনাদের ইয়ে ছিল, মানে আপনাদের নিজের জায়গা ছিল নাকি? না না, ওইটা আমার ননা সেরা থাকে ওই এলাকায় এখনো আছে। ওটা তাদের নিজের জায়গা বা নিজের জমিটুকু নিজের না, ভাড়াটা কচু ক্ষেত ক্যান্টনমেন্ট। আচ্ছা। ওই জায়গা থেকে এরকম আমরা বিদায় করে দেয় বারবার। পরে লাস্টে তার ছেলে ছিল 3 জন, 2 জন মোটামুটি বুঝে। তা বড় ছেলেটা একটু অন্য টাইপের ছিল, ছোট থাকলেও অনেক অপমান করতো আমারে। মাজারটা খুব ভালো ছিল, ওর নাম মোস্তফা। আর মাসুদে একটু অন্য টাইপের, মানে খুব কড়া কড়া কথা বলতো। যা কর কথা শুনে কানতাম। আর মাজারটা ভালো ছিল। ও বললো কি হঠাৎ করে, মামি আপনি যায়েন না জানেন, মামায় ওই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের ওইখানে পুষ্কুনি আছে, দেখেন গা মামি মামারে গোসল করাইতে নিয়ে গেছে। আর মায় কাপড় চোপড় সব লুকাই রাখছে, আপনার মিথ্যা অপবাদ দিছে। আর আপনার ছেলে মেয়ে যেদিকে বাসা লুকাই রাখছে। ও বলে দিল, চুপে থাকে। বলার পরে আমি ওই এয়ারপোর্টের কাছে যাই। যাওয়ার পরে যাই দেখি ঠিকই দুজনে পুষ্কুনিতে নামে কি হাসি খুশিতে গোসল ধুইতেছে। পরে ওইখান থেকে বললাম যে আপনার এই ছিল মনে, আপনি ভাইয়েরে আসতেন মাটি দিতে, ভাইয়েরে মাটি দিতে এসে বড় ভাইয়ের বউ মান মতন, সে ভাইয়ের বউরে নিয়ে যদি আপনি সংসার করার ইচ্ছা ছিলই মনে, তাহলে আমার বিয়ে করলেন কিসের জন্য? আপনার এই 2টা পোলাপানের কি গতি? 2টা পোলাপান হয়েছে দেখে আপনার বোনেরা কত আজে বাজে কথা বলছে। আজকে 4টার মার সাথে আপনার কেমনি জড়িত করে দিছে। কয় যা যা, তোর কথা কে শুনে? যেসব পুরুষেরা মহিলাদের কথা শুনে সেই পুরুষেরাই মরে। তুই কানতে থাক, যত পারস তত খান, আমার কোনো আপত্তি নাই। তখন বললাম যে এদিক দিয়ে আপনি কি সুন্দর তাদের কামাই করে খাওয়াইতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু আপনি 2টা ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করছেন? তারা দিন দিন কিন্তু জিনিসের দাম বাড়তেই আছে, কমতেছে না। যত দিন যায় ততই খারাপ। তাইলে আপনি যে এখনই করতেছেন, পরবর্তীতে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তখন কি করবেন? তাদের ভবিষ্যৎ তারাই কইরা নিব, তোর এত চিন্তার দরকার নেই। তখন এই ছেলে মেয়ের জন্য কোনো কিছুই করতে পারলো না। সে ভাইয়ের বোন নিয়ে ফস্তি নস্তি করতেই আছে। তার যার সাথে করতো তার নাম ছিল শেফালি। তার ছেলে আছে 4 জন। তো ওর মার কারণে আজকে আমার সংসারটা শেষ হয়ে গেছে। আজও পর্যন্ত আমি জ্বলতাছি। সংসারটারে ধ্বংস করে শেষ করে সে 98 বন্যার সময় হঠাৎ করে তার মানে পুরুষের যে এটা নষ্ট হয়ে যায়। আপনার হাজবেন্ডের হ্যাঁ, মানে পুরুষত্ব ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ হয়ে যায়। 98 বন্যা গেছে, তখন সে এইটা শেষ করার পরে সে ফিরে আসে আপনার কাছে। হ্যাঁ, তো তখন ফিরে আসে, আইসা সে দেহরারে নিয়ে আসছে, কিন্তু কাজও করতে পারতেছে না ঠিক মতন। আবার ওদিক দিয়ে যা ছিল টাকা পয়সা সব ধ্বংস করে তারপর আসছে আমার কাছে। তা আমারও টাকা পয়সা গুনে নষ্ট করলো, নিজের গুনেও শেষ করলো। কিন্তু আসার আগে দিয়ে আমার ছেলে মেয়ে গুনে এত কষ্ট করছে যে আমার মা যে আমি খুঁজে ভাই করলাম ওই বাসা থেকে, আমার মা আমার একটু তখন খোঁজ খবর নেয় নেই। আমার পোলাপান গুনে কি খাইলো, কোন অবস্থা রইলো। আমি রাস্তা কাজ করছি, আমার পোলাপান গুনে ঈদের কোনে আমি বসায় থুয়ে দিছি। তারপরে না পারতে ওইখানে কি যার আন্ডার আমি কাজ করছি সে আমার পিছিয়ে বেঁচেছে বিয়া করার জন্য। ওইখান থেকে গেলাম গ্যান্ডেরে গেছি, গ্যান্ডেরে যাই তরকারি বেশি। শানবাজার যাই, শানবাজার রাইতে হলে দুজনে ঘুম পাড়াই থুয়ে 10 আটকাইয়া শানবাজার থেকে মাল আনি।
আবার কখন রানতে পারিনি, ধুয়ে টুয়ে সব গুজগাছ করে থুইয়া ঘুমিয়ে থাকতাম। সকালে ভোরে উঠা লাগতো, উঠে ফুলাফান কুইনারে থুইয়া তারপরে সব সাজাইয়া বেচতাম। এই ফুলাফান দুইটাই এমনও দিন গেছে, ডাস্টবিনে মানুষে ভাত খালাই দিছে, এই ভাত পর্যন্ত টুকাইয়া খাইছে। এই ফুলাফান এত কষ্টে মানুষ হয়েছে লেখাপড়ার লেগে, এখন পর্যন্ত জান পরান দেয়, অথচ টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। আমার ছেলে বহুত কষ্টে, এই কষ্ট করে করে একটু একটু করে লেখাপড়া শিখাইছি, বাসা কাজ করে জানতে পারছি, এমনি বৃত্তি পর্যন্ত পাইছে, কেউ সাহায্য করে নাই। আর আজকে এই পোলাপান এত কষ্ট করে মানুষ করছে, সেই পোলাপান আজকে জায়গা সম্পত্তি নাই দেখে দূরে সরে গেছে। আমার কাছ থেকে 2টা মেয়ে দূরে সরে গেছে, আর খালি অপবাদ দেয়, সারা জীবন কি করছস, কোনো জায়গা নাই, কোনো বাড়িঘর নাই, কিছু নাই। আর ছেলে যে বিয়ে করাইলে তখন কাছে থাকতে পারে, এইটার ধারণা কি? আপনার মেয়ে আরেকটা হয়েছিল পরে? 2টা মেয়ে বললেন? হ্যাঁ মেয়ে আরেকটা হয়েছিল পরে? হ্যাঁ, ওইটা ওই যে ওই বোর কাছে যাইতো আবার আসতো, এইভাবে করে আরেকটা মেয়ে হয়েছিল। হ্যাঁ, এই 2 মেয়ে চলে গেছে আপনার কাছ থেকে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তাদের? তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু দূরে সরে গেছে। একই কথা তাদের, যে একটা খুলনা থাকে, আরেকটা কুমিল্লা বিয়ে হয়েছে। তো একই কথা, কয় কি যে জায়গা নাই, বাড়িঘর নেই, কিছু নাই। বাড়িঘর করবো আমি কিভাবে? আমি কি ওদের বুকে নিয়ে যে আশ্রয় দিছি, এটাই তো বেশি। জায়গার আমি করবো কেমনি? আপনার ছেলে কি করছে এখন? ছেলে বর্তমানে ঘোড়াশালা একটা চাকরি করতো, খুব ভালো বেতনে, 12,000 টাকা বেতন পাইতো। কিন্তু আমাদের এই জীবন বাঁচানোর জন্য এইখানে চলে আসছে। ঘর ভাড়া দিতে পারি না, 3,500 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, সব জিনিসের দাম, বাজার হাট করা লাগে, সময়তে হে কাজ করতে পারে না। এতে এইখানে চাকরিটা সাইডে এইখানে আবার কাজ নিছে, কিন্তু এইখানে বেতন কম, 4,500 টাকা বেতন। মানে আপনাদের সংসার এখন আপনার হাজবেন্ড, আপনি এবং আপনার ছেলে? হ্যাঁ, তাহলে এই 4,500 টাকা বেতনে তো আমাদের কিছু হয় না। আমার একটাই এখন কষ্ট কি, যে না পাইলাম মার আদর, না পাইলাম মার কাছ থেকে একটু সম্পত্তি, না পাইলাম যেখানে বড় হইলাম তাদের আদর, তাদের কাছ থেকে কোনো দয়াও পাইলাম না। আমি একটু আপনার বর্তমান জায়গাটাতে আসতে চাই। সেটা হচ্ছে, আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করেছে? ও বৃত্তি পরীক্ষা দিছে, দেওয়ার পরে পরীক্ষা দিয়েছে? তাইলে মনে হয় 8 পর্যন্ত, মানে এই শেষ ইয়ারা। বৃত্তি পরীক্ষা দেওয়ার পর আর কোনো পড়ে নাই? না, তারপরে ধরে নেন ও আসলে না, এখন বর্তমানে উন্মুক্ত স্কুল মানে নাই, মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে? হ্যাঁ, এখন পড়তেছে এখনো। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বর্তমান অবস্থা। তো আপনি এই যে হ্যালো 8920 অনুষ্ঠানটা আপনি কি শোনার সুযোগ পান? হ্যাঁ, শুনি, সময়টা শুনি না। শরীরের অবস্থা ভালো না, মানে এই যে যদি আডি উঠে দাঁড়াই তাহলে বেশিক্ষণ থাকতে পারি না। মানে একটু আডা চলা করলে আর একটু দাঁড়ানো থাকলেই আমার কেন যেন এই অপারেশনের পরে থেকে কি হয়েছে আমি বলতে পারি না। মানে সারা শরীর ব্যথা করে, প্রচুর ব্যথা, শরীরে হাত দিতে পারি না, ব্যথা ঠেলে মানে অসহ্য হয়ে যায়। দাঁতে কিরিমিরি দিই, চোখে দেখি না। তারপরে ভাতও খাইতে পারি না, গাওরাইন দিয়ে আমার খাওয়া লাগে। মানে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমার। আপনি হ্যালো 8920 কেন আসলেন? এখানে আসার উদ্দেশ্য যে আজকে আমার ভাইটা যে হারাই গেছে, আমার ভাইটারে যেন আমি নিজে একজন হারাই যায়, তো আমি বুঝতে পারছি মার কি কষ্ট, যার জন্য আমি মা হয়েছি, আমি বুঝি। তাই আমার ভাই যত দূরেই থাকুক, যদি আল্লাহ পাক জীবিত অবস্থা রাখতে থাকে, যেখানে থাকুক, যদি এই কথাগুলো শুনে থাকে, আমার অনুরোধ, তার যদি মান অভিমান থেকে থাকে সব ভুলে যেন সে আমার কাছে আসে। একটু মরার আগ দিয়ে আমি ভাইটারে দেখতে চাই, এবং কি আমার মার সাথে এসে একটু দেখা দেয়। আইসা যদি ওর যদি অবস্থা ভালো থাকে, আর্থিক অবস্থা, ওর কাছে আমি দাবি করি না, চোখের দেখার একটু দেখা যাক, আমরা দেখি যে ও সুখে আছে নাকি খারাপ জায়গা আছে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে তারা বানুর মা তার নিজের সন্তান সম্পর্কে কি বলছেন চলুন আমরা একটু শুনি, তারপরে আমরা ফিরে আসছি। এবং আপনাদের সবাইকে আমরা বলছি যে বিশেষ করে তারা বানু যে ভাইকে খুঁজছেন তাকে বলছি, আপনাকে তো দেখলে আপনার বোন এই মুহূর্তে চিনতে পারবে না, মাকে দেখলে তো চিনতে পারবেন। তো আপনার মায়ের একটা ছবি আমরা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি ফেসবুকে, এবং ওনার মায়ের ইন্টারভিউটা নিয়েছে আমাদের হ্যালো 8920 টিম মেম্বার শাকিল। আপনার মা কি বলেছে আপনার সম্পর্কে চলুন আমরা একটু শুনি। হ্যালো, সালাম আলাইকুম। জি, হালিমা খাতুন বলছেন? জি, আমার নাম শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম। আপনার মেয়ে তারা বানু, উনি আমাদের সাথে আছে, এই যে আপনি ওর সাথে কথা বলতে পারেন। হ্যালো,
ওই তোমার কাছ থেকে তুমি কি এমনি বলতে পারো কিছু আমার জীবনে মানে ছোটবেলা কিভাবে আমি হারাইলাম, কিভাবে তোমার কাছ থেকে দূরে সরে গেছি, একটু বলো। জি, আপনি তো শুনলেন আপনার মেয়ে আমাদের সাথেই আছে। ও বলল যে আপনারা যখন ঢাকায় চলে আসেন আপনাদের গ্রাম থেকে, ওই যে স্টেশনে যখন ছিলেন আর কি, তেজগাঁও স্টেশনে আপনি খাবার আনতে গেলেন এবং তারপরে আপনার ছেলে মেয়ে আটকা পড়ে গেল একটা বাসাতে, এগুলো তো সবই সত্যি তাই না? হ্যাঁ ঠিকই। আচ্ছা, এরপরে কি ঘটছিল আপনি কি একটু বলবেন আমাদেরকে? মানে আমি যাই তো কান্দাকাটি করছি যে আমার ছেলে মেয়ে দিয়েছে খেলা করে না আজ আমাদের আমি খাই সে আমরা ঘুরবো খাইয়ে দিয়ে কান্দাই করে আমরা গ্রামে কাছে ফিরত যাবো শেষে এই কথা করছি। তারপর ওদেরকে রেখে আপনি চলে এলেন। হ্যাঁ আচ্ছা, তখন যে ওদেরকে কষ্ট দেওয়া হতো এই সম্পর্কে আপনি জানতেন? আপনার ছেলের উপরে ওরা যে অত্যাচার করতো আপনার মেয়ের উপরে? দিয়ে বলছে যে আমার এইরকম করে মাছ দূর করে এইরকম করে গরম পানি ডালে সাবান গুলাইয়ে পায়খানা দেখালাইয়ে ওরে ধাক্কা দে খুবই চেষ্টা করছি আমার মধ্যে। ওরা আপনাকে ফেরত দিত না? না কি বলতো ওরা? বলতো যে তুমি যাও তো মেয়ে বিয়ে দেবি। আচ্ছা, যে আপনার ছেলে ছিল হাসমত, হাসমত হারিয়ে গেল, এরপর থেকে আপনি কি আপনার সন্তানের আর কোনো খোঁজ করেছেন কিংবা ওদের কাছে গিয়ে দাবি করেছেন আমার ছেলে হাসমত কোথায় গেল? আপনি কি ওদেরকে বলেছিলেন? হ্যাঁ বহুত পেয়েছি আমার কইছে ভয় দেখাইছে তাহলে তোমার এমপি থানা আছে থানা দিদিকে ঠিকই তোমার ধরাই দিই। তারপরে আপনি চলে এলেন, আপনি কিছু করতেও পারেননি। এটা কি করি অনেকদিন জগৎ পেয়েছি এই ছেলে খুঁজে। আচ্ছা, হাসমত যে হারায় গেল, হাসমত হয়তো এই অনুষ্ঠানটা শুনতেছে, আপনি মা হিসেবে আপনার ছেলেকে কিছু বলতে চান? কোন তাহলে কোন বলবো মনে করেন যে মায়ের কতটুক জ্বালানি আর পুরানি এক ছেলে মারা গেছে আর এক ছেলে হারামি গেছে। মরার আগুন সহন যা বেতার আগুন সহন যায় না। যখন মনে হয় তখন তো ঘুমো খায় না দুনিয়াতে খাইনি। এখন আমরা ঘরের দয়া যদি খায় ফিরে পাই না বুঝলেন আমার ছেলে আমার বুকে দেয় না দিতে পারেন বাবা তাহলে তো আমার বাচ্চা একটা খুশি হয়েছে। এই যে মায়ের আকুতি আমরা আসলে সবাইকে জানাতে চাই আমাদের এই হ্যালো 8920 এবং এবিসি রেডিওর প্ল্যাটফর্ম থেকে। তাকে যে নিয়ে যা মনে করে এমন ভালো মানুষ পাইনি তো আমার ছেলে দেখছে আমার যে তুমি খারাপ লাগে এই তো আর কেউ দেখেন। যারা আপনার ছেলে মেয়েকে আটকে রেখে কষ্ট দিয়েছে এবং যাদের কারণে আপনার সন্তান হারিয়ে গেছে তাদেরকে আপনি কিছু বলতে চান? যে মালিক চলিয়েছে সেই মালিক মারা গেছে তার ছেলে মেয়ে আছে তারপর আপনি তাদেরকে কিছু বলতেও পারছেন না। বলবো কেমনে তার ছেলে ঘরে তো আসছি নিজে। আচ্ছা, আপনার মেয়েও দাবি করতেছে তার ছোট ভাইকে যেন, হাসমতকে যেন আমরা ফিরে পেতে পারি। হ্যালো হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। ওই আমার মায়ের কাছে তো হ্যাঁ বলো কি বলবা। তুমি কাম করতে নেই। হ্যাঁ কেন না, আমি তাদের কাছে আসার একটাই উদ্দেশ্য আমার ভাই যেখানেই থাকুক এই গল্পটা দেশ বিদেশে সবাই শুনে। তা আমার ভাইও যদি ইনশাল্লাহ আল্লাহ পাক জীবিত রাখিয়ে থাকে যেই অঞ্চলেই থাকুক ও যেন আমার সাথে কে তোমার সাথে যোগাযোগ করে, হ্যাঁ এটাই আমার আশা। ওরা মশাই আমার ছেলেরা না আমার বুক ঠান্ডা করে দিবে নানা ঘরে বুক আল্লাহ তালাই ঠান্ডা করে। সন্তান হারা মায়ের বুক যদি আমরা শীতল করে দিতে পারি, তার কোল আবার আমরা ভরিয়ে দিতে পারি, তবে আমরাও অনেক অনেক বেশি খুশি হব। আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবিসি রেডিওর পক্ষ থেকে, টিম হ্যালো 8920 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আমরা আশা করি আপনার সন্তান ফিরে আসবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ হাফেজ। ওকে, আমাদের তারাবানুর জীবনের গল্প এখানে শেষ হইয়াও হইল না শেষ।